বিসমিল্লাহির রহমানির রহিম। পেডিয়াট্রিক জিআইটির আমরা প্রথমে কনস্টিপেশনটা আলোচনা করেছি, ভমিটিং, ওরাল থ্রাশ, হেলমিনথিয়াসিস, এই টপিকস গুলো আলোচনা হয়েছে। ডায়রিয়া এটা একটা জিআইটির মধ্যে, পেডিয়াট্রিক জিআইটির মধ্যে এটা খুবই কমন একটা টপিকস। আলোচনাটাও একটু বেশি, তো একটু ডিটেলস বলার জন্য আমরা আগের ক্লাসে এটা বলি নাই, আজকের ক্লাসে এটা আমরা ইনশাল্লাহ শেষ করতে চেষ্টা করব। এবং হেপাটাইটিস যে সমস্যাটা আছে বাচ্চাদের, ওইটা নিয়ে আমরা একটু আইডিয়া দেব। ডায়রিয়া এটা সবাই জানেন যে লুজ মোশন। ডায়রিয়াতে আমরা যদি মানে 5 বছর বয়সের মধ্যে মৃত্যুর যে কারণগুলো আছে, এর মধ্যে মানে 10%, মানে প্রতি 100 জন বাচ্চার মধ্যে 10 জন যদি মারা যায়, এর 5 বছরের নিচে 100 জন বাচ্চা মারা গেলে তার 10 জন মারা যায় ডায়রিয়া জনিত কারণে। হ্যাঁ, এখন একটু রেশিওটা কম, রোটা ভাইরাস বের হয়ে, রোটা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন, এরপরে পার্সোনাল হাইজিন, আর্লি ট্রিটমেন্ট, সবকিছুর কারণে এখন ডেথ রেটটা কিছুটা কমেছে। তারপরেও মানে 5 বছরের নিচে মৃত্যুর এখনো অন্যতম কারণ হচ্ছে ডায়রিয়া। তো ডায়রিয়াতে কি কি সমস্যা হয় এগুলো সবাই পড়ে আসছেন, জানেন যে ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি হয়, মেইনলি হাইপোক্যালেমিয়া হয়, মানে পটাশিয়াম লেভেলটা কমে যায়। হাইপোক্যালেমিয়া হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, এরপরে জিঙ্ক লস হয়, ওয়েট লস হয়। ওয়েট লস হচ্ছে যাদের ক্রনিক ডায়রিয়া থাকে তাদের ক্ষেত্রে ওয়েট লস হয়। ইউজুয়ালি ডিহাইড্রেশন হয়, ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি হয় ডায়রিয়াতে। যদি ডায়রিয়ার আমরা টাইপস গুলো দেখি, কি কি টাইপস আছে: অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া, আর আছে ডিজেন্ট্রি। হ্যাঁ, তো অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া, ডিজেন্ট্রি তিনটা সম্পর্কে সবারই ব্যাপক জানা আছে। আমরা একটু সহজভাবে একটু দেখি যে অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া 14 দিনের কম যদি ডায়রিয়া হয়, মানে হঠাৎ করে বাচ্চা ভালো, বাচ্চার বয়স সাপোজ 3 মাস 4 মাস, হঠাৎ করে তার ফানি ফানি, তার পাতলা পায়খানা শুরু হলো, এখানের মধ্যে কোনো মিউকাস নাই, কোনো ব্লাড নাই। ওয়াটারি ডায়রিয়া বলতে হলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে এখানে মিউকাস থাকবে না, ব্লাড থাকবে না। যদি মিউকাস এবং ব্লাড না থাকে তখনই আমরা অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া বলবো। যদি মিউকাস থাকে অথবা ব্লাড থাকে, অথবা পায়খানাটা ফেনা ফেনা হচ্ছে, হ্যাঁ, অথবা সবুজ পায়খানা হচ্ছে, বাচ্চার মা এসে বলবে যে বাচ্চার সবুজ পায়খানা হচ্ছে, পায়খানাতে খুব বেশি ফাউল স্মেলিং, যে অনেক দুর্গন্ধ, এভাবে বাচ্চার মা এসে বলতে পারে। যদি ফাউল স্মেলিং অথবা ফেনা ফেনা অথবা বিজল বিজল পায়খানা এভাবে বলতে পারে, অথবা আমাশয় বলতে পারে, যদি ওইগুলো বলে তখন সেটা আর অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া থাকবে না, তখন সেটা ডিজেন্টের মধ্যে চলে যাবে, অথবা ম্যালঅবজর্পশন সিনড্রোমের মধ্যে চলে যাবে, ল্যাকটোজ ইনটলারেন্সের মধ্যে চলে যাবে। অ্যাকুট ওয়াটারি ডায়রিয়ার ক্ষেত্রে ব্লাড এন্ড মিউকাস কখনোই থাকবে না। তো অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, ডিজেন্ট্রি যেটা, সেখানের মধ্যে স্টুলের মধ্যে ব্লাড থাকে, মিউকাস থাকে। আর অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া ও ডিজেন্ট্রি এগুলো যদি আপনার 14 দিনের বেশি চলে যায় তখন সেটাকে পারসিস্টেন্ট ডায়রিয়া বলে। এগুলো খুবই কম, পারসিস্টেন্ট ডায়রিয়ার রেশিওটা একবারই কম। আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া আর ডিজেন্ট্রি। আর ক্রনিক ডায়রিয়া হচ্ছে ডায়রিয়া দীর্ঘদিন যাবত আছে, কোনো ভালো হচ্ছে না, সেটা ক্রনিক ডায়রিয়া। সেগুলো ইরিটেবল বাউল সিনড্রোমের কারণে, ইনফ্লামেটরি বাউল ডিজিজের কারণে, হাইপারথাইরয়েডিজমের কারণে, মানে অর্গানিক কোনো কজের কারণে ডায়রিয়া হলে সেটা ক্রনিক ডায়রিয়া হয়। তাহলে আমরা খুব ক্লিয়ার কনসেপ্টলি যে ডায়রিয়া কখন কিভাবে আসলে আমরা কোন ট্রিটমেন্টের মধ্যে যাব সেটা আমরা একটু জানবো। ডায়রিয়া ট্রিটমেন্টের জন্য আমাদের খুব বেশি কিছু না, ডায়রিয়া ট্রিটমেন্টে হয়তো শুধুমাত্র ওআরএস দিয়ে হয়ে যাবে, অথবা এখানের মধ্যে কলেরা স্যালাইন, অথবা সেখানের মধ্যে লাগতে পারে অ্যান্টিবায়োটিক। জিঙ্কটা কমন, বোথ ওয়াটারি ডায়রিয়া, ডিজেন্ট্রি, পারসিস্টেন্ট ডায়রিয়া, যে কোনো ডায়রিয়া ট্রিটমেন্টের মধ্যে জিঙ্কটা থাকবে কমন। হ্যাঁ, জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়। আর ট্রিটমেন্টের মধ্যে হয়তো ওআরএস লাগতে পারে, অথবা কলেরা স্যালাইন, অথবা অ্যান্টিবায়োটিক্স লাগতে পারে। এখন কখন কোনটা লাগবে এটা আমরা একটু আপনাদের যে সিসিআর এর যে মেথোডোলজি আছে ওইভাবে আমরা একটু জেনে নেব। অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, তাহলে আমাদের অ্যাকুট ওয়াটারি ডায়রিয়াতে কি হয়, দৈনিক 3 বারের বেশি যদি পায়খানা হয়, এখানের মধ্যে কি থাকতে পারে, সাথে লো গ্রেড ফিভার থাকতে পারে, ভমিটিং থাকতে পারে। তাহলে অ্যাকুট ওয়াটারি ডায়রিয়ার মধ্যে শুধু ডায়রিয়া থাকবে বিষয়টা এমন না।
অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়ার মধ্যে তিনটা বিষয় থাকতে পারে, লো গ্রেড ফিভার থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, আর লুজ মোশন থাকবে, কখনোই ব্লাড থাকবে না। তাহলে যদি ব্লাড না থাকে, লুজ মোশন, ফিভার, ভমিটিং, আমার ডায়াগনোসিস হবে অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া। এখন এখানে যে বিষয়টা একটু আমাদের মনে রাখতে হবে যে সব সময় লো গ্রেড ফিভার এমন থাকে না, মাঝে মধ্যে এই লো গ্রেড ফিভারটা এটা হাই গ্রেড ফিভারও হতে পারে প্রথম 2 দিন। মানে দেখা যাচ্ছে মানে বাচ্চার মা বাচ্চাকে নিয়ে আসবে যে গতকাল তার বমি হয়েছিল, আজকে তার জ্বর 103 ডিগ্রি 4 ডিগ্রি আর পাতলা পায়খানা হচ্ছে। যখন বমি এরপরে জ্বর ডায়রিয়া তিনটা যখন একসাথে হয়ে যায়, তখন মায়েরা একটু অস্থির হয়ে যায় যে না জানি কি হয়ে যাচ্ছে সেখানে। তো অ্যাকচুয়ালি আমাদের এটা একটু মনে রাখতে হবে যে অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া যে অ্যাকুইট কন্ডিশন গুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে আপনার বডিতে একটা ইনফেকশন হচ্ছে। আর যে কোনো ইনফেকশনটাকেই মানে ফাইট করার জন্য সেখানে কি হয়, ফিভার আসতে পারে, মানে আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়। যে কোনো ইনফেকশনে বডি টেম্পারেচার বাড়তে পারে, ফিভার হতে পারে। তো সেই জন্য ফিভার নিয়ে আলাদা চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, যেমন যদি রোটা ভাইরাল ডায়রিয়াটা হয়, তাহলে বমি হবে, বমির পরে জ্বর, গায়ে গায়ে জ্বর থেকে এটা অনেক বেড়ে যাবে। এরপরে জ্বরটা 1-2 দিনের বেশি থাকে না, সর্বোচ্চ জ্বরটা 3 দিন থাকবে। সেই জন্য জ্বর নিয়ে আলাদা চিন্তা না করে, যখন কারো অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া হবে, তখন তার মানে ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট দেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য কিছু চেয়ে। ডায়রিয়ার মোস্ট কমন কজ কি? একটা কজ আমরা মনে রাখি বাচ্চাদের জন্য, রোটা ভাইরাল ডায়রিয়া। অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়াতে যদি 100টা বাচ্চা থাকে, মোর দেন 95% এখানে কজ থাকবে রোটা ভাইরাল ডায়রিয়া। এন্ড রোটা ভাইরাসটা কিভাবে ট্রান্সমিট হয় এটা জানাটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে ধরেন আপনি গ্রাম অঞ্চলে আছেন, ওখানে চেম্বার করেন অথবা কোনো একটা ইনডোরে আছেন, সেখানে একটা বাচ্চা যদি রোটা ভাইরাল ডায়রিয়া নিয়ে আসে, হিস্ট্রিটা দিবে, যেটা আপনি হিস্ট্রিটা যেভাবে নেবেন, একটা বাচ্চা ডায়রিয়া প্রথম দিন আসে না, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন বাচ্চাগুলো আসে। হ্যাঁ, তৃতীয় দিন পায়খানার ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে যায়, লুজ মোশনের ফ্রিকোয়েন্সি 8-10 বার যখন হয়, তখনই বাচ্চার মারা নিয়ে আসে। তখন অন্যান্য হিস্ট্রির সাথে একটা হিস্ট্রি নেবেন যে আপনাদের বাড়িতে আর কারো কি এরকম পাতলা পায়খানার সমস্যা আছে। তখন তারা বলতে পারে হ্যাঁ ওর খালাতো ভাই আছে, ওর মামাতো ভাই, অথবা মানে ওর পাশের বাড়ির একজনের ছিল। হ্যাঁ, এরকম তারা একটা হিস্ট্রি দিতে পারে। তো এটা তো ফিকো ওরাল রুটে এটা ট্রান্সমিশন হয়। এখন দেখা যাচ্ছে মানে বিষয়টা হচ্ছে বাচ্চাকে কোথাও একটা বাচ্চা অসুস্থ বাচ্চা, এখন অসুস্থ বাচ্চা যদি এই এই ঘরে আসে, সে বিভিন্ন জায়গার মধ্যে তার বিভিন্ন জায়গার মধ্যে রোটা ভাইরাস লেগে থাকতে পারে এবং এটা সামহাও বাচ্চার মধ্যে চলে যেতে পারে, ওইভাবেও মানে ট্রান্সমিশনটা হতে পারে। এই কারণে রোটা ভাইরাস যদি একটা বাচ্চার যদি ডায়রিয়া হয় বাড়িতে, ওই বাচ্চা থেকে অন্য অন্য সুস্থ বাচ্চাগুলোকে আলাদা রাখবে। তো তাহলে রোটা ভাইরাল ডায়রিয়া যদি আমরা চিন্তা করি যে এটা কিভাবে ট্রান্সমিশন হয়, এটা মনে রাখাটা একটু ইম্পর্টেন্ট যে রোটা ভাইরাস এটা শুধু ফিকোরাল রুট ট্রান্সমিশন হয়, ফিকোরাল রুট সাথে এটা মানে ডাইরেক্ট কন্টাক্ট বিটুইন পিপল। একটা জিনিস মনে রাখবেন যে কন্টাক্ট, ডাইরেক্ট কন্টাক্টও হইতে পারে, ডাইরেক্ট কন্টাক্টে রোটা ভাইরাল ডায়রিয়াটা ইয়ে হতে পারে। এখন ধরেন আপনার বাচ্চাটা সুস্থ, বা পাশের বাড়িতে একটা বাচ্চা অসুস্থ, এখন তার মা তাকে নিয়ে সেবা যত্ন করতেছে। হ্যাঁ, এখন ওই যে মায়ের বাচ্চাটা অসুস্থ, ওই মা তো তার দেখা যাচ্ছে ওরা প্রতি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে তারা জামা কাপড় নষ্ট করতেছে, সবগুলো ধুয়ে পরিপূর্ণভাবে হাইজিন মেনটেন করাটা সম্ভব হয় না। এখন ওই মহিলা যদি এই বাচ্চাটাকে, সুস্থ বাচ্চাটাকে কোলে নেয়, এই সুস্থ বাচ্চাটা ডায়রিয়া হয়ে যাবে। হ্যাঁ, উইদিন 2 to 3 days সুস্থ বাচ্চাটা ডায়রিয়া হয়ে যাবে, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে ওই অসুস্থ বাচ্চাটা যে বেডের মধ্যে ঘুমাবে, ওই বেডের মধ্যে যদি সুস্থ বাচ্চাটা ঘুমায়, তাহলে তারও ডায়রিয়া হয়ে যাবে। তার মানে টোটালি ডাইরেক্ট কন্ট্যাক্টটা মানে অ্যাভয়েড করতে হবে, খুবই কেয়ারফুলি ডাইরেক্ট কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে। যে ওই বাচ্চা যেখানে খাইছে, যেখানে ঘুমাইছে, যেখানে শুইছে, ওই সবগুলো থেকে আইসোলেট রাখতে হবে। এই কারণে এটা দেখা যায় গ্রাম অঞ্চলে সম্ভব হয় না। গ্রাম যদি এক বাড়িতে একটা বাচ্চা অসুস্থ হয়, আশেপাশের একবারে ওই এলাকার সবাই অসুস্থ হয়ে পড়ে, অথবা ঘরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, সবাই অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ,
এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয় এখানে মনে রাখবেন যে এখন মানে যারা ইনডোরে জব করে অথবা মানে মেডিকেল অফিসার হিসেবে আরএমও হিসেবে জব করে অথবা কেউ চেম্বারে আছে, এখন এখানে হয় কি আমাদের বাচ্চাদের যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে তাদের ওজন নেওয়া হয়, ওজন নিয়ে তারপরে তাকে চিকিৎসা দেওয়া হয়। এখন আপনার কাছে আমাদের রোটা ভাইরাসটা মেইনলি 6 মান্থ টু 2 ইয়ার, মানে 6 মাস থেকে 2 বছর বয়সে রোটা ভাইরাসটা বেশি ইনফেকশন হয়, রোটা ভাইরাল ইনফেকশনটা অনেক বেশি হয়। যাদের ইমিউনিটি নাই, একবার হয়ে গেলে মোটামুটি একটা ইমিউনিটি চলে আসে, কিন্তু যদি কারো একবারও হয় নাই তখন তাদের ক্ষেত্রে মানে রোটা ভাইরাসের সংস্পর্শে গেলেই, ওটার কন্টাক্টে গেলেই তার কিন্তু ডায়রিয়া হবে। এখন যে বিষয়টা একটু মনে রাখবেন সেটা হচ্ছে আপনার চেম্বারে একটা ওয়েট মেজারমেন্টের একটা মেশিন আছে মনে করেন। এখন এখানে আপনি একটা ডায়রিয়ার বাচ্চা আসছে, ছোট 6 মাসের একটা ডায়রিয়ার বাচ্চা আসছে, এই বাচ্চাটাকে এখানে আপনি ওজন নিলেন, ঠিক এরপরে বাচ্চাটাকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট দিলেন, বাচ্চার মাকে সবকিছু বুঝাই দিলেন, চিকিৎসা দিলেন, বাচ্চার মা চলে গেল। এরপরে আপনার কাছে একটা বাচ্চা আসছে ফিভার নিয়ে, জ্বর নিয়ে আসছে, অথবা আদার অন্য কোনো ডিজিজ নিয়ে আসছে। এখন আপনি ওই বাচ্চাটার ওজন নিতে যাচ্ছেন। এখন আবার আপনি কি করলেন, এই যে ওয়েট মেজারমেন্ট যে মেশিনটা আছে এখানে বাচ্চাটাকে শোয়াই দিলেন, শোয়াই তার ওজনটা নিলেন। তাহলে এটা মানে এজ এ মানে এটা একজন ডক্টর হিসেবে এই জিনিসটা তার উপর একটা অত্যাচার করা হলো। এই বাচ্চাটা আজকে জ্বর নিয়ে আসছে, আপনার কাছে 2 দিন পরে এই বাচ্চা আবার আসবে, তার মা নিয়ে আসবে যে স্যার বাচ্চা তো ডায়রিয়া শুরু হয়েছে। এখন এই ডায়রিয়ার কারণটা কি ছিল? এই ডায়রিয়ার কারণটা ছিল এই যে বাচ্চাটাকে চেম্বারের মধ্যে আপনি যেই ওয়েট মেজার মেশিনের মধ্যে যে শোয়াইছেন ওখান থেকে বাচ্চার মধ্যে ভাইরাসটা ট্রান্সমিট হয়ে গেছে। তো এই বিষয়টা একটু খুব বেশি মানে খেয়াল রাখতে হবে। এরকম অনেক দেখা যায় যে বাচ্চা ডায়রিয়া নিয়ে আসছে, জ্বর নিয়ে আসছে, 2 দিন পরে বাচ্চা রোটাভাইরাল ডায়রিয়া। রোটাভাইরাল ডায়রিয়ার যে সিমটমস গুলো আছে সামনে পড়লে বুঝবেন যে প্রথমে বমি হবে, প্রথমে ভমিটিং, ভমিটিং এর পরে তার একটু গায়ে গায়ে জ্বর, তারপরে ডায়রিয়া, মানে এই সিকোয়েন্সিটা বমির 24 ঘন্টার মধ্যে ডায়রিয়া, এটা রোটা ভাইরাস একবারই কনফার্ম। এখানের মধ্যে আর অন্য কোনো কিছু চিন্তা করার কোনো দরকার নাই বাচ্চাদের ক্ষেত্রে। এখন বাচ্চা সুস্থ জ্বরের বাচ্চা আসছে, তাকে ওজন মাপাতে গিয়ে ওখানে তাকে ডায়রিয়া করে দেওয়া যাবে না, এই দিকটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে মানে থার্মোমিটার ব্যবহার করা। একটা ডায়রিয়ার বাচ্চার মধ্যে যে থার্মোমিটারটা ব্যবহার করা হলো, দেখা যাচ্ছে ওইটা ওই বাচ্চাকে দিল, জ্বরের বাচ্চা আসছে তাকে দিল, সেটা মানে ওটা দেখা যাচ্ছে ক্লিন করা হয় নাই বা ওটাকে হেক্সিসল দিয়ে রাখা হয় নাই, পরবর্তীতে ওটা বাচ্চাকে দিছে, বাচ্চা ওটা মুখে ঢুকে দিছে, ওই বাচ্চা আবার ইয়া নিয়ে আসবে। মোট কথা হচ্ছে আপনার চেম্বার থেকে যেন ট্রান্সমিট হতে না পারে। চেম্বার থেকে যদি ট্রান্সমিট হয় সেটার জন্য কিন্তু এজ এ ডক্টর আমরা আপনারা সবাই দায়ী থাকবো। তো সেই জন্য আমাদের চেম্বার থেকে যাতে ট্রান্সমিট না হয় সেখানে আমাদের স্টেরিলিটি মেনটেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ডায়রিয়ার কারণ কি? ভাইরাস, ভাইরাল কজ রোটা ভাইরাস, নরো ভাইরাস। নরো ভাইরাসে বাংলাদেশে খুব একটা এটা ইউজার নাই, এটা ইউকে তে নরো ভাইরাস দ্বারা ডায়রিয়া হয় অ্যাডাল্টদের, এবং মানে কমিউনিটি ট্রান্সমিশনে হয় নরো ভাইরাস দ্বারা। ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস, ব্যাকটেরিয়াল কজের মধ্যে আমরা যদি দেখি সালমোনেলাতে টাইফয়েড হয়, ডায়রিয়া হয়, সবকিছুই হয়। ওটা ফিভার নিয়ে আসবে, ফিভার দেখা যাচ্ছে ভালো হচ্ছে না, ওটা আলাদা টপিকস। বাংলাদেশে যেটা শিগেলা ইকোলাই আর হচ্ছে ভিব্রিও কলেরি দ্বারা কলেরা হয়। এখানে কলেরি দ্বারা যেটা হবে সেটা দেখা যাচ্ছে ছাল দেওয়া পানির মতো, মানে আমাদের যে ছাল গুলো যেরকম পানি বের হয় এরকম পানির মতো বাচ্চার ডায়রিয়া হতে পারে। প্যারাসাইটের মধ্যে আমাদের 2টা প্যারাসাইট মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যামেবিয়াসিস, একটা হচ্ছে জিয়ারডিয়াসিস। তো 2টাই দেখা যাচ্ছে মানে পানি থেকে ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়। জিয়ারডিয়াসিস এর মধ্যে যেটা হয় সেখানে হচ্ছে ম্যালঅবজর্পশন হয়, যে বাচ্চার প্লাটুলেন্স থাকবে, বাচ্চা দেখা যাচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, ফিভার থাকবে। আর এমএবিএসএস এর মধ্যে ব্লাডি ডায়রিয়া হবে। 2টার ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজল। নিটাজোক্সানাইড খুব একটা ব্যবহার হয় না এখন, অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন মেট্রোনিডাজলটাই হচ্ছে ফার্স্ট লাইন। আর ডায়রিয়ার অন্য যে কারণগুলো আছে সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজের কারণে হতে পারে, এরপরে হচ্ছে সিলিয়াক ডিজিজের কারণে হতে পারে। ফুড ইনটলারেন্স হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। ল্যাকটোজ ইনটলারেন্সটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, এখানে একটু বলি
ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে যে আমাদের যে বাচ্চা যে মিল্ক দুধ খায়, এই দুধের মধ্যে কিন্তু একটা উপাদান থাকে ল্যাকটোজ, ল্যাকটেজ এনজাইম দ্বারা এটা ডাইজেশন হয়। এখন যদি কারো ল্যাকটেজ এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, এটা কনজেনিটাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, অথবা কারো পরিমাণে কম থাকতে পারে। যদি পরিমাণে কম থাকে তখন দেখা যাচ্ছে খুব একটা হজম হবে না, হজম না হয়ে বাচ্চার দেখা যাচ্ছে মানে ডায়রিয়া হবে। এখন প্রথম জন্মের পরে প্রথম 2 মাস পর্যন্ত এটা নর্মাল। এখানে দেখা যাচ্ছে 2 মাস পর্যন্ত বাচ্চা ডায়রিয়া হচ্ছে, মানে দৈনিক 5-6 বার 7-8 বার পায়খানা করতেছে, বাচ্চার মা এসে বলবে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি বাচ্চার ওজন ঠিক আছে, ইউরিন আউটপুট ঠিক আছে, দৈনিক 6 বারের বেশি ইউরিন আউটপুট হচ্ছে, ওজন কমতেছে না, এবং বাচ্চাটা টক্সিক না, বাচ্চাটাকে দেখতে ইল লুকিং দেখা যাচ্ছে না, যদি ওই ধরনের হয় তাহলে জাস্ট মাকে কাউন্সেলিং করে দেওয়া হবে। আর যদি দেখে যে বাচ্চা ইল লুকিং টক্সিক, এরপরে হচ্ছে বাচ্চার 2 মাসে ওজন হওয়ার কথা, জন্মের সময় ছিল সাপোজ 3 কেজি, তাহলে 2 মাস পরে ওজন হওয়ার কথা 5 কেজি, কিন্তু 2 মাস পরে ওজন হলো 3.5 কেজি, তাহলে এরকম হওয়া মানে বাচ্চার ও মানে ঠিক মতো ওয়েট গেইন হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট কি, ওই যে যদি আমরা চিন্তা করি যে ব্রেস্ট মিল্ক থেকেই তার ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে, একটা স্টোলারি দেওয়া হবে। স্টোলারিতে আমরা রেডিউসিং সাবস্টেন্স একটা অপশন আছে, স্টোলারিতে দেখবেন আপনারা একটা রেডিউসিং সাবস্টেন্স যদি পজিটিভ থাকে, তার মানে তার ওখানে রেডিউসিং সাবস্টেন্স বের হচ্ছে, তখন তাকে আমরা কি করব, ব্রেস্ট মিল্কটা আপাতত 5-7 দিনের জন্য বন্ধ রাখবো, বন্ধ রেখে তাকে আমরা ল্যাকটোজ ফ্রি একটা মিল্ক দেওয়া হবে। ওটা আমরা একটু সামনে আলোচনা করব। এরপরে হচ্ছে কিছু মেডিকেশনের সাইড ইফেক্টের কারণে ডায়রিয়া হতে পারে। কি মেডিকেশন আছে, এমন ল্যাকটুলোজ, দেখা যাচ্ছে বাচ্চার কনস্টিপেশন ছিল, আমি তাকে ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্টের পরে কনস্টিপেশন ভালো হয়ে গেল, কিন্তু ডার্ক ওভারডোজ হয়ে এখন তার মানে ডায়রিয়া শুরু হয়ে গেল। ডমপেরিডনের কারণে হতে পারে, অ্যান্টিবায়োটিক্স এর কারণে হতে পারে। এখন রোটাভাইরাল ডায়রিয়া, এখন রোটাভাইরাল ডায়রিয়াতে যে বিষয়টা হচ্ছে, বাচ্চাকে ট্রিটমেন্ট, রোটাভাইরাল ডায়রিয়ার ট্রিটমেন্টে কোনো অ্যান্টিবায়োটিক্স লাগে না, এটা ভাইরাল, অ্যান্টিবায়োটিক্স দিলে এটা ভালো হতে লাগবে 7 দিন, আর অ্যান্টিবায়োটিক যদি না দেন ভালো হতে লাগবে 1 সপ্তাহ। তাহলে অ্যান্টিবায়োটিক্স দিয়ে এখানে কোনো লাভ নাই, এটা আমাদের একটু বুঝতে হবে। অ্যান্টিবায়োটিক্স দিলে তখন কি হবে, তখন অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার ক্লিনিক্যাল ফিচার সবাই জানেন, লুজ স্টুল, নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, ব্লটিং হতে পারে, মানে পেট ফাঁপা ফাঁপা, পেট ফুলে যাওয়া, ডিহাইড্রেশন। তো এরপরে হচ্ছে ফ্রিকোয়েন্ট, তার বারবার মানে পায়খানা যেতে মন চাইবে, মানে মনে হবে যে পায়খানা ক্লিয়ার হয় নাই, আসছে আবার চলে যাবে, দেখা যাচ্ছে খুব ওইভাবে হচ্ছে না। এখন আমরা আসি অ্যাসেসমেন্ট অফ ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন অ্যাসেসমেন্টটা আমরা কিভাবে করব? তো ডিহাইড্রেশন, এটা অনেকবার সবারই জানা আছে, সিভিয়ার ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশন। সিভিয়ার ডিহাইড্রেশনের মধ্যে বাচ্চার মা নিয়ে আসবে, বাচ্চার দিকে তাকালে মনে হবে যে বাচ্চা মানে এত লেথার্জি, যে আনকনসাস অবস্থায় অবশ্য খুবই কমই আসে, কিন্তু আপনার কাছে দেখবেন যে বাচ্চা তাকাইতে পারতেছে না, চোখ খুলে তাকাইতে পারতেছে না, এরকম একটা অবস্থায় পুরা উইক অবস্থায় আসবে। যদি চোখের দিকে তাকান দেখবেন চোখগুলো ভিতরে ঢুকে গেছে, বাচ্চার চোখগুলো চারপাশে মনে হবে যে একটা গর্ত হয়ে গেছে, এরকম শাঙ্কে নাই, মানে চোখ ভিতরে ঢুকে গেছে এরকম দেখা যাবে। এরপরে হচ্ছে বাচ্চা কিছুই খেতে পারবে না। হ্যাঁ, তো এত বাচ্চাকে খুবই উইক দেখাবে, বাচ্চা কিছুই খেতে মানে আনএবল টু ড্রিঙ্ক, অথবা আপনি তাকে দেখা যাচ্ছে ফিডার দিচ্ছে, সে ওটা মুখে নিয়ে আবার ফেলে দিচ্ছে, তার মধ্যে এতটা টায়ার্ডনেস থাকবে, সে কোনো কিছু ধরে রাখবে বা দাঁড়াবে এই শক্তিটাও তার মধ্যে থাকবে না। এরপরে যদি আপনি অ্যাবডোমিনের স্কিনটার মধ্যে দেখেন যে স্কিন গুলো মানে টান দিলে ওইগুলো আবার নর্মাল হতে একটু টাইম নিচ্ছে, দেখা যাচ্ছে 2 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের বেশি সময় নিচ্ছে। তা আপনি এত কিছু জাস্ট দেখার মধ্যেই আপনি বুঝে যাবেন যে এটা কি সিভিয়ার ডিহাইড্রেশন না সাম ডিহাইড্রেশন। সাম ডিহাইড্রেশনের বাচ্চাটা আসবে যে বাচ্চার মায়ের কোলে থাকতে চাচ্ছে না, খুবই কান্নাকাটি করতেছে, এরপরে পানি দেন, পানি মানে পানির জন্য সে ইয়া করবে, লাফালাফি করবে, মানে বাচ্চাটা ইরিটেটেড থাকবে।
তাহলে নো ডিহাইড্রেশনের মধ্যে বাচ্চা সুন্দরভাবে আসবে, প্লেফুল থাকবে, কোনো সমস্যা নাই। সাম ডিহাইড্রেশনে বাচ্চা আর মায়ের বুকে থাকতে চাচ্ছে না, কান্নাকাটি করতেছে, খুবই অস্থির একটা অবস্থায় আসবে এবং বাচ্চা থার্স্টি থাকবে, খুব বেশি বেশি পানি খাবে। আর সিভিয়ার ডিহাইড্রেশন যেটা, সিভিয়ার ডিহাইড্রেশন থেকে কিন্তু অ্যাকুইট রেনাল শাটডাউন হয়। সেজন্য সিভিয়ার ডিহাইড্রেশন অ্যাসেস করাটা খুবই ইম্পর্টেন্ট। সিভিয়ার ডিহাইড্রেশনে বাচ্চাটা একবারে টোটালি লেথার্জি, সে দাঁড়াইতে পারতেছে না, এরকম একটা অবস্থা থাকবে, চোখ ভিতরে ঢুকে গেছে। আপনি যদি অ্যাবডোমিনাল স্কিন যে লেয়ার গুলো আছে চামড়ার দিকে, যে পেটের চামড়া গুলো সব মানে একবারে মুছড়ে যাবে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে, পেটটা খালি হয়ে আছে, চামড়াটা উপরের দিকে টান দিলে দেখা যাচ্ছে ওটা নর্মাল হতেও একটু টাইম লাগতেছে। হ্যাঁ, তাহলে এই চারটা তো মানে সবাই জানেন। আরেকটা বিষয় যেটা, সেটা একটু জিজ্ঞেস করবেন, যে ধরেন এগুলো আপনি কিছু বুঝতেছেন না, কিছু বাচ্চা থাকে অনেক মানে ফ্যাটি, মোটা সোটা কিছু বাচ্চা থাকে, তো তাদের চোখ ভিতরে ঢুকে গেলে ওইটা বোঝা যায় না। আবার তাদের অ্যাবডোমিনাল স্কিন লেয়ার গুলো অনেক মোটা থাকে, ওইগুলো দ্বারা আপনার স্কিন পিচ গোজ ব্যাক ভেরি স্লোলি, স্কিন পিঞ্চটাও সেখানে বোঝা যায় না। তখন তাদের ক্ষেত্রে কি করবেন, জিজ্ঞেস করবেন যে বাচ্চার ইউরিন আউটপুট ঠিক আছে কিনা। ইউরিন আউটপুটের মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে লাস্ট 6 আওয়ার, মানে 6 ঘন্টার মধ্যে তার সে প্রস্রাব করছে কিনা, বাচ্চার মাকে এটা জিজ্ঞেস করবেন। যদি বলে না সে প্রস্রাব করে নাই, তাহলে আর কোনো কথা নাই, ইমিডিয়েটলি ভর্তি দিতে হবে। ভর্তি দিয়ে বাচ্চাকে বোলাস ফ্লুইড দিতে হবে, নাহলে ওইটা একে দিকে চলে যাবে। তাহলে এটা সিভিয়ার ডিহাইড্রেশন। যে সিভিয়ার ডিহাইড্রেশন আপনি দেখার মধ্যে এগুলো মনে রাখতে হবে না, যে লেদার্জি, আনকনসাস, আই শাঙ্কেন, এগুলো কিছু না। আপনি দেখবেন যে চোখটা ভিতরে ঢুকে গেছে, বাচ্চা দাঁড়াইতে পারতেছে না, বাচ্চা খাইতে পারতেছে না, পেটের চামড়া গুলো মানে ভিতরে একবারে পুরা ইয়া হয়ে গেছে, লুজ হয়ে আছে। তো সিভিয়ার ডিহাইড্রেশনে মানে 10 থেকে 15% পর্যন্ত বডি ফ্লুইড লস হয়। 10 থেকে 15% যদি হয়, তাহলে যদি 10 কেজির একটা বাচ্চা হয়, দেখা যাচ্ছে তার 10 কেজির মধ্যে মানে অ্যাবাউট 1 লিটার ফ্লুইড লস হয়, 1 থেকে 1.5 লিটারের মতো তার ফ্লুইড লস হয় 10 কেজির একটা বাচ্চার মধ্যে। আর যেটা আছে সাম ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশনের মধ্যে 5 to 10% বডি ফ্লুইড লস হয়। সেখানে বাচ্চাটা একটা অস্থির থাকবে, রেস্টলেসনেস থাকবে, ইরিটেবিলিটি থাকবে, এরপরে আই সাংকেন থাকবে, বাচ্চা থার্স্টি থাকবে, দেখা যাচ্ছে বাচ্চা মাম মাম বলে মানে কান্নাকাটি করতে থাকবে। আর স্কিন পিঞ্চটা একটু নর্মাল, 2 সেকেন্ডের কম লাগতে পারে। আর নো ডিহাইড্রেশন মানে বাচ্চা প্লেফুল, বাচ্চার মধ্যে সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশনের কোনো সাইন সিমটমস নাই। ইনভেস্টিগেশন যদি আপনি এজ এ হোল দিতে চান, বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি আপনি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করবেন, যে ওই সময় বাচ্চাদেরকে ইনভেস্টিগেশন দেওয়াটা খুব একটা দরকার হয় না। সিভিয়ার ডিহাইড্রেশন হলে একটা সেরাম ইলেক্ট্রোলাইট দিতে পারেন যদি সেখানে থাকে। ইউরিন আউটপুট যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেরাম ক্রিয়েটিন একটা দিতে পারেন। আদারওয়াইজ মানে ইনভেস্টিগেশনের দরকার নাই। আবার ধরেন আপনি হসপিটালে আছেন, ইনডোরে জব করেন, বাচ্চাগুলো নর্মালি আসে কিন্তু ডায়রিয়ার তৃতীয় ডে 3-তে আসে, কারণ ডে 3-তে খুব বেশি পরিমাণ তাদের মানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। তো তারা এসে চিন্তা করে ডে 4 এর মধ্যে 24 ঘন্টা তার মানে 100 বারের উপরে পায়খানা হবে, এরকম একটা অবস্থা হয়ে যায় ডে 4 এর মধ্যে। তো এখানে ডে 3-তে আপনি যখন তাকে দিবেন, ডায়রিয়ার কোনো ম্যাজিক ট্রিটমেন্ট নাই, এটা 7 দিন লাগবেই। রোটা ভাইরাল ডায়রিয়ার ক্ষেত্রে যেটা হসপিটালে ভর্তি হয় রোটা ভাইরাসে, অন্য কোনো ডায়রিয়া হসপিটালে ভর্তি হওয়া লাগে না। কলেরার ফ্রিকোয়েন্সি, কলেরার টিকা মিকে দিতে দিতে এখন কলেরাটা বাংলাদেশে অনেকটাই কমে গেছে, এবং 2030 সাল নাগাদ বাংলাদেশ থেকে কলেরা ইরেডিকেট হওয়ার একটা আশা করা যাচ্ছে। তাহলে আপনাকে রোটা ভাইরাসটাই চিন্তা করতে হবে। তো দেখা যাচ্ছে বাচ্চা আসবে, প্রথম দিন তো হবে ভমিটিং, ডে 1-এ ভমিটিং হবে, ডে 2-তে তার একটু জ্বর থাকবে, কয়েকবার 5-6 বার পাতলা পায়খানা হবে, ডে 3-তে 10-12 বার হবে। 10-12 বার দেখে কিন্তু বাচ্চার মা নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে যখন আপনি ট্রিটমেন্ট শুরু করছেন, ডে 4-এর মধ্যে অন্তত 50 থেকে 100 বারও তার কি হতে পারে, লুজ মোশন হইতে পারে। এমনও হইতে পারে বাচ্চার মা বলবে যে তার শুধু পায়খানার রাস্তা দিয়ে অনবরত পানি যাচ্ছে, এইভাবে তারা এক্সপ্লেনটা করবে। হ্যাঁ, তখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যা যাচ্ছে সেটা উপর দিয়ে ঢুকাতে হবে। বাচ্চার মা কি প্রথম আসলে যদি 3 দিনের দিন আসে, আপনি একটা কাউন্সেলিং করতে হবে যে তার এটা 4-5 দিন লাগতে পারে, মানে 3 দিনের দিন আসলে। আর যদি প্রথম দিন চলে আসে, কিছু আছে মানে খুবই মানে অন্যরকম সেন্সিটিভ মাদার, তাদের বাচ্চা প্রথম একদিনে কিছু অসুস্থ হয়েছে, আয়না বলবে না স্যার হসপিটালে একটু ভর্তি দেন, আমি বাচ্চারে বাসায় রাখতে চাচ্ছি না।
তাদেরকে কাউন্সেলিং করা খুবই মুশকিল, কারণ তার মাত্র বমি হয়েছে, তার মানে 7 দিন পর্যন্ত আপনি তাকে কাউন্সেলিং করতে হবে। এখন আপনি প্রথম দিন তাকে ভর্তি দিলেন, ভর্তি দেওয়ার পরে ওষুধ শুরু করলেন, ডে 2 তে তো এটা আরেকটু বাড়বে, ডে 3 তে এটা আরেকটু বাড়বে, ডে 4 এ গিয়ে এটা পুরো ডাইরেক্ট হয়ে যাবে। ডাইরেক্ট হলে বাচ্চা মা বলবে, আপনি মানে চিল্লা চিল্লে শুরু করবে যে আপনি কি ওষুধ দেন, আমার বাচ্চা তো আরো খারাপ হইতেছে। এরপরে তারা ডে 4 এ এখান থেকে ডিসচার্জ নেবে, আপনার থেকে ডিসচার্জ নেবে, নিয়ে আরেকটা হসপিটালের মধ্যে নেবে। তো আরেকটা হসপিটাল নিলে উনি যদি বুদ্ধিমান হয় আপনাদের কাছে আসবে, যে এক জায়গায় 4 দিন থেকে আসছে, এখন এখানে এখন এখানে আসার পরে অনেকে কি করবে, এখানে একটা এন্টারোজারমিন অ্যাড করবে, একটা প্রোবায়োটিক্স অ্যাড করবে, করে নিজের কেরামতি জাহির করবে। কিন্তু এক্ষেত্রে আমাদের দরকার যে আমাদের পাশে যে ডক্টরটা ছিল সে যদি এমবিবিএস হয়ে থাকে, আমাদের অরিজিনালি সে যদি বিএমডিসি রেজিস্টার্ড ডক্টর হয়ে থাকে, বাচ্চার মাকে এই জিনিস বলাটা আপনার নৈতিক দায়িত্ব, যে মা ওখানে যে ডাক্তার আপনাকে চিকিৎসা দিচ্ছে ওইটাও ঠিক ছিল, এটা আসলে একটু সময় লাগে, তো আপনি এখানে আসছেন আরো 2 দিন লাগবে। মানে এটা জাস্ট এজ এ আপনার ব্রাদার কলিগ ওই হিসেবে চিন্তা করে ওই ডক্টর একটু প্রশংসা করে দেবেন। নাইলে এই মহিলা কি করবে, বাসায় গিয়ে যে অমুক ডাক্তারে দেখেছি যে 4 দিনে আমার বাচ্চার অবস্থা আরো খারাপ করে দিছে, আর পরে আমি এখানে আসছি 2 দিনে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে। তাহলে প্রথমে 4 দিন ছিল, পরে 2 দিন ছিল, তাহলে পরের 2 দিন মনে করেন আপনি পেলেন। তাহলে এখানে তো আসলে আপনি এক্সট্রা কিছু করেন নাই, ওটা ওই যে ডিজিজের যে সিকোয়েন্সটা ছিল ওই সিকোয়েন্সের মধ্যে এটা 6ঠ দিনে এসে পড়ছে, এটা ভালো হয়ে গেছে। এখানে মানে কেরামতের কিছু নাই। এই কারণে বাচ্চার মাকে একটু বুঝাই দিতে হবে যে আগের ডাক্তার যে ওষুধগুলো দিচ্ছিল ওইটা ঠিক আছে, রোগটাই এমন, এটা একটু বুঝাই দেওয়াটা দরকার। নাহলে সেও কি করবে, ওই ডাক্তারের বদনাম করে দেবে। এরপরে এক সময় আপনারও কাছে একজন আসলো, সে 4 দিন থেকে আরেক জায়গায় চলে গেল। এই জিনিসগুলো আমাদেরকে একটু মানে ইয়ে করতে হবে, যারা ইনডোরে ডিউটি করেন তারা এটা অবশ্যই মনে রাখবেন। তাহলে এখন এখানে কি বলতে চাইলাম, যে বাচ্চা ডে 3 তে ভর্তি হলো, এখন ডে 3 তে ভর্তি হওয়ার পরে ডে 4 এ তার তো অনেক বেশি বেড়ে যাবে ডায়রিয়া ফ্রিকোয়েন্সিটা, কারো ডে 3 তে বাড়তে পারে, কারো ডে 4 এ বাড়তে পারে। বাচ্চার মা হয়ে যাবে খুবই অস্থির। তখন আপনি তাকে বলবেন যে মা, তাকে আপনি কাউন্সিলিং করতে হবে, আপনি তো ফ্লুইড কন্টিনিউ করবেন, সাথে বলবেন মা, আমার মনে হয় বাচ্চার পায়খানাটা একটু পরীক্ষা করতে ভালো হয়, যে অন্যান্য বাচ্চারা তো সুস্থ হয়ে যাচ্ছে, আপনার বাচ্চার কি সমস্যা, আপনার একটা স্টুল আরামি করে নেন। হ্যাঁ, যে পায়খানার পরীক্ষা করেন, এটা একটা পরীক্ষা দিলেন, আর একটা স্ট্রোসিএস, স্ট্রোসিএস এর রিপোর্ট আসতে 3 দিন লাগবে, স্টুল আরামির রিপোর্ট আসতে মানে হয়তো 1 দিন লাগবে। তখন আপনি আরো 1 দিন সময় পেলেন, ডে 4টা ক্রস করলো, ডে 5 এ আসি ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, মহিলাও হ্যাপি। স্যার রিপোর্ট দেখেন কি আসছে, রিপোর্টে তো তেমন কিছু আসবে না, মানে হয়তো রিডিউসিং সাবস্টেন্স আসতে পারে, আর কিছু আসবে না, ট্রিটমেন্ট ওটাই কন্টিনিউ করবেন। জাস্ট পেশেন্ট পার্টিকে দরকারে আপনি মাঝে মধ্যে স্টুলারেমি, স্ট্রোসিএস, সেরামিলিকোলাইট এগুলো দিবেন, কিন্তু ট্রিটমেন্ট মানে এগুলোতে ট্রিটমেন্টের ইয়েটা প্যাটার্নটা খুব একটা চেঞ্জ হবে না। মাইল্ড হাইপোক্যালেমিয়া থাকে, ওই যে মাইল্ড হাইপোক্যালেমিয়া থাকে ওটা আপনার কলেরা স্যালাইনে কারেকশন হয়ে যায়। এখন আমরা যদি দেখি যে ডায়রিয়ার আমরা ম্যানেজমেন্টটাতে কি করব, ম্যানেজমেন্ট অফ ডায়রিয়া, এখানে 3টা ট্রিটমেন্ট আছে। ইউজুয়ালি আমাদেরকে বাচ্চার মাকে, বা অনেক সময় গ্রামে হয় কি, গ্রামের মধ্যেই পেশেন্ট গুলো পাবেন যারা গ্রামীণ অঞ্চলে, যে এটা একটা কুসংস্কার, বাচ্চার ডায়রিয়া হলে, প্রথম রোটাভাইরাল ডায়রিয়াটা হলে তখন গ্রামে বলে যে বাচ্চার দুধ উঠছে, মানে একটা তারা এই ধরনের একটা টার্ম ব্যবহার করে। এটা কেন ব্যবহার করে আমি অনেক পাইছি, কিন্তু কেন এটা ব্যবহার করে ওটা জানি না। এরপরে বাচ্চার মাকে নিয়ে যাবে কবিরাজের কাছে, বাচ্চাকে নিয়ে যাবে বিভিন্ন, তারা করবে, এরপরে বলবে যে এখন বুকের দুধ খাওয়ানো যাবে না, বাচ্চার মাকে বলবে বুকের দুধ খাওয়ানো যাবে না। এরপরে বাচ্চার মায়ের মাছ খাওয়াটা রেস্ট্রিকশন করে দিবে তারা, যে মাছ খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না, বাচ্চার মাকে এখন নিরামিষ খেতে হবে। এই জিনিসটা বাচ্চার রোটাভাইরাল ডায়রিয়া হলে গ্রামে করে থাকে। তো এটা যাদের আছে তাদেরকে একটু বলে দিবেন যে বাচ্চা কন্টিনিউয়াসলি ব্রেস্ট ফিডিং পাবে, নিউট্রিয়েন্ট রিচ ফুড পাবে, বাচ্চাকে কাঁচা কলা রান্না করে খাওয়াবে, মুরগি এগুলো খাইতে পারে, জাস্ট অ্যাভয়েড কার্বোহাইড্রেট রিচ ফুড এন্ড ফ্রুট জুস, ভেজিটেবলস এগুলো একটু অ্যাভয়েড করবে, যেহেতু ওই মুহূর্তে বাচ্চার ইন্টেস্টাইনাল শেডিং হয়। হ্যাঁ, ডায়রিয়াতে কি হয়, ইনফ্লামেশন হয়ে ইন্টেস্টাইনাল শেডিং হয়। তো দেখা যাচ্ছে যে এন্টারোসাইট গুলো আছে, ওই এন্টারোসাইট গুলো একটু শেডিং হয়ে সেখান থেকে মানে বাচ্চার ডায়রিয়া ফ্রিকোয়েন্সি বাড়তেছে। এন্টারোসাইট থেকে আবার অনেকগুলো ইলেকট্রোলাইট থাকে, ওইগুলো বের হয়ে মানে এন্টারোসাইট শেডিং হয়ে যে সেলের ভিতরে যে নিউট্রিয়েন্টস গুলো থাকে, মাইক্রোনিউট্রিয়েন্টস, সেলের ভিতরে যে ইলেকট্রোলাইটস গুলো থাকে এগুলো বের হয়ে চলে আসে,
ওইগুলো পায়খানার সাথে বের হয়ে যায়। তখন বাচ্চাদের দেখা যায় ওই সময় কি হয়, মানে কিছুটা ল্যাকটোজ ইনটলারেন্স তৈরি হয়। এরপরে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন, ডাইজেশন ক্যাপাসিটিটা কমে যায়। সেই জন্য প্রথম 4-5 দিন একটু কার্বোহাইড্রেট রিচ ফুডটা একটু কম দিবেন। ওটার অল্টারনেটিভলি নিউট্রিয়েন্ট রিচ ফুড, গ্রিন ব্যানানা, চিকেন, এগুলো দিবেন। এরপরে রিহাইড্রেশনের মধ্যে দুইটা ফর্মুলা আছে, অথবা ওআরএস দিয়ে কারেকশন করবেন অথবা আইভি ফ্লুইড। সিভিয়ার ডিহাইড্রেশন আছে, সাম ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশন। নো ডিহাইড্রেশন মধ্যে প্ল্যান এ কি, প্ল্যান বি হচ্ছে কি, প্ল্যান সি কি, আমরা তিনটা জিনিস দেখবো। জাস্ট এতটুকু মনে রাখি, প্ল্যান এ হচ্ছে বাচ্চাকে আমরা জাস্ট ওরাল ওআরএস দেবো। কখন? প্রতিবার পাতলা পায়খানার পর। বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয় তাহলে প্রতিবার পাতলা পায়খানার পরে আমরা 10 থেকে 20 চামচ পর্যন্ত দেব। 1 চামচে থাকে 1 TSF ইকুয়াল টু 5 ml। আর তাহলে যদি 10 চামচ দিই, 10 চামচ সমান 50 ml। তাহলে 2 বছরের নিচে হলে প্রতিবার পাতলা পায়খানার পরে 50 ml থেকে 100 ml পর্যন্ত পাবে। আর যদি 2 বছরের বেশি হয় তাহলে প্রতিবার পাতলা পায়খানার পরে দেখা যাচ্ছে 20 থেকে 40, মানে 100 ml থেকে 200 ml পর্যন্ত, অথবা সে যতটুকু খাইতে পারে তাকে ততটুকু দিবেন। ওআরএস কোনো সমস্যা হবে না। আর বাচ্চার মাকে অবশ্যই এটা বলে দিবেন যে ওআরএস কিভাবে করবে, যে নর্মাল মিনারেল ওয়াটার অথবা নর্মাল ওয়াটার গরম পানিতে গোলা যাবে না। একটা স্যাচেট আপনার 500 ml পানির মধ্যে, ওটা লিখে দিতে হবে প্রেসক্রিপশনে যে আধা লিটার পানিতে একটা করবেন, পরবর্তী 8 ঘন্টার মধ্যে খাওয়াবেন, 8 ঘন্টার মধ্যে না খেলে পরে ফেলে দেবেন। আচ্ছা, এখন আমরা জিঙ্ক সাপ্লিমেন্টটা দেখি, যে জিঙ্ক সাপ্লিমেন্ট। কোশ্চেন করতে পারবো? জি বলেন। এই যে আনারের রস খাওয়াইতে বলে, এটা কি ঠিক আছে? খাওয়াইতে পারে, অসুবিধা নাই। আনারের রস তো কনস্টিটিউশন করে, এই জন্য মনে হয়। আর ডাবের পানি খাওয়াইতে বলে, ডাবের পানিতে তো পটাশিয়াম থাকে। এই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, ডাবের এই দুটো পানিতে কম। 250 ml ডাবের পানিতে মোটামুটি আপনার প্রায় কত 300 মিলিগ্রামের মতো পটাশিয়াম থাকে। আমরা যদি একটু হিসাব করি, 2 চামচ পটাশিয়াম যে সিরাপটা আছে, কেটি সিরাপ আছে, এবার 2 চামচের মতো থাকে, 1 থেকে 2 চামচের মতো থাকে 250 ml ডাবের পানিতে। তো ওইটা খাইতে পারে, অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা দেখি যে জিঙ্ক সাপ্লিমেন্টটা, এটা অনেকবার বলে আসছি যে তাকে একটা নিট সিরাপ নামে পাওয়া যায়, জিস্যাপ নামে পাওয়া যায়, জিঙ্ক নামে পাওয়া যায়। তো ওইটা 6 মাসের কম হলে 1 চামচ করে দিনে একবার দিতে পারেন, অথবা আধা চামচ করে দিনে 2 বার। 6 মাসের কম হলে 1 চামচ একবারে খাওয়াইতে একটু কষ্ট, সেই জন্য আধা চামচ করে দিনে 2 বার। আর যদি 6 মাসের বেশি হয় তাহলে 1 চামচ করে 2 বার। আর কি ট্রিটমেন্ট দিবেন? তাহলে আমাদের ট্রিটমেন্ট, খাবারটা নরমাল থাকবে, বাচ্চাকে আমরা ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট করব, আর হচ্ছে জিঙ্ক দেব, ডাবের পানি, এগুলো চলবে। আর যদি স্পেসিফিক কোনো আরএক্স লাগে, ট্রিটমেন্ট অফ আরএক্স, অথবা যদি কোনো কমপ্লিকেশন তৈরি হয়, যেমন ইলেকট্রোলাইট অ্যাবনর্মাল হয়ে গেল, হাইপোক্যালেমিয়া হয়ে গেল, সেই ক্ষেত্রে হাইপোক্যালেমিয়ার ম্যানেজমেন্ট ওটা দেওয়া হবে। এরপরে বাচ্চা যদি মানে ইয়ার কারণে হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়, সে তখন একটা অ্যান্টিবায়োটিক্স অ্যাড হবে। এরপরে বাচ্চার যদি জিআরডিএসিস অথবা আপনার প্যারাসাইট ইনফেকশনের কারণে হয়, তখন সেই ক্ষেত্রে মেট্রোনিডাজল অ্যাড হবে। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার। এটা সবাই যারা মানে ইনডোরে কাজ করছেন সবাই জানা আছে, ইন্টার্ন অবস্থায় দেখছেন যে আমাদের যে স্যালাইন সেট, এরপরে হচ্ছে মাইক্রোবোরেট। মাইক্রোবোরেটের বিষয়টা একটু বুঝেন। মাইক্রোবোরেটের মধ্যে স্যালাইন, এটা তো আমাদের একটা স্যালাইন ব্যাগ, তো স্যালাইন ব্যাগের সাথে ডাইরেক্টলি দেখা যাচ্ছে অনেক জায়গায় আছে, মানে এরকম একটা থাকে, মানে স্যালাইন সেটটা এভাবে থাকে যে এখান থেকে পানি ফ্লুইড গুলো পড়তেছে প্রতি মিনিটে আপনার, প্রতি মিনিটে না, মানে তো নর্মাল যে স্যালাইনের সাথে যে স্যালাইন সেটটা থাকে ওটাতে প্রতি 15 ফোঁটা সমান 1 ml, 15 ফোঁটা সমান 1 ml। এখন এটার সাথে যদি এরকম একটা জিনিস সেট করে দেওয়া হয়, তখন এটার যে জিনিসটা আছে এখানে, এই যে ছোট, এখানের মধ্যে কিন্তু
মানে ড্রপ গুলো তো নর্মালি এরকম এরকম পড়ে। তো যখন এই সেটটা সেট করে দেওয়া হয় মাইক্রোবুরেট, তখন সেখানে ড্রপের পরিমাণগুলো একটু ছোট হয়ে যায়, ড্রপের পরিমাণগুলো ছোট হয়ে যায়। তো দেখা যাচ্ছে এই যে ছোট ড্রপ গুলো হয় মাইক্রো ড্রপ। মানে মাইক্রো বুলেটের কাজ কি, মাইক্রো বুলেটের মধ্যে এখানে যে নিডেলটা দিয়ে পড়ে, নিডেলটা খুবই ন্যারো একটা নিডেল। ওই ন্যারো নিডেল দ্বারা খুবই ছোট ছোট ফোঁটা পড়ে, মাইক্রো ড্রপ বলা হয়। ওই সাইডটা মাইক্রো ড্রপ সমান একটা ড্রপের সমান। তো বাচ্চাদের ক্ষেত্রে দেওয়ার সময় কি করা হয়, যে বাচ্চার তো ব্রেন গুলো একটু চিকন চিকন, দেখা যাচ্ছে মানে হঠাৎ করে যদি আমরা স্যালাইন সেটের মধ্যে দেওয়া হয়, তখন মানে খুব বেশি পরিমাণ ফ্লুইড চলে যেতে পারে, অথবা হাতটা ফুলে যেতে পারে। এসব চিন্তা করে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে একটা মাইক্রোবোরেট সেট করা হয়। তো মাইক্রোবোরেটের মধ্যে এই যে এটা থাকে, এখানের মধ্যে এই যে টিউবটা থাকে, এটার মধ্যে 100 ml পর্যন্ত নেওয়া যায়। তাহলে এই স্যালাইন থেকে প্রথম লাইন দিয়ে এটার মধ্যে 100 ml নিয়ে নেওয়া হয়, নিয়ে নিয়ে এরপরে বাচ্চা কত মাইক্রো ড্রপ করে পাবে সেটা দেওয়া হয়। দেখা যায় মাইক্রো ড্রপ যদি 60 পর্যন্ত পায়, 60 পর্যন্ত বা 60 থেকে 120 পর্যন্ত গণা যায়, এক সেকেন্ডে 2 মাইক্রো ড্রপ পর্যন্ত গণা যায়। এক সেকেন্ডে যদি 4 মাইক্রো ড্রপের প্রয়োজন হয় কোনো বাচ্চার, সেক্ষেত্রে তো গণা যায় না। তখন দেখা যাচ্ছে মানে খুব একটা মানে অনুমান করে দিতে হয়। অথবা কি করতে হবে তখন, সেখানে মাইক্রোবুলেট বাদ দিয়ে স্যালাইন সেটে দেওয়া হয়। যখন দেখবেন যে মাইক্রোড্রপ যে পরিমাণে দরকার, সেই পরিমাণ মাইক্রোড্রপে গণা যাচ্ছে না, তখন মাইক্রোবুলেটের আর দরকার নাই, সেই ক্ষেত্রে স্যালাইন সেট দিয়ে দিতে পারবেন। তাহলে আমরা যদি দেখি ড্রপ ক্যালকুলেশন ফর্মুলাটা, 1 ml এ থাকি 15 ড্রপ, আর 1 ড্রপ সমান 4 মাইক্রোড্রপ। এখন ধরেন একটা বাচ্চা প্রতি মিনিটে পাবে 4 ml, তাহলে প্রতি মিনিটে যদি সে 4 ml পায়, কোনো বাচ্চা যদি পায়, তাহলে 4 ml সমান 4 15 60 ড্রপ সে পাচ্ছে। তাহলে 60 ড্রপ সমান কত মাইক্রোড্রপ হবে, 424 240 মাইক্রোড্রপ হবে। তো 240 মাইক্রোড্রপ 1 মিনিটে, এটা গণা তো অসম্ভব। তখন কি হয়, তখন একটা অনুমান নির্ভর করে দেখা যাচ্ছে মানে খুবই স্পিডলি দিয়ে দেওয়া হয়, অথবা ওটা বাদ দিয়ে বাচ্চাকে স্যালাইন সেট ফিট করে দেওয়া হয়, যে স্যালাইন সেটের মধ্যে চলো, এখন আর মাইক্রোবুলেটের দরকার নাই। হসপিটালে এগুলো অ্যাভেলেবেল থাকে, যারা হসপিটাল ডিউটি। কোনো ডায়রিয়ার বাচ্চা ফুড কারেকশন বাসায় হবে না, কোনোভাবেই হবে না। বাচ্চার অবশ্যই অ্যাডমিশন, এটা হসপিটালাইজড ম্যানেজমেন্ট। যে বাচ্চাদের যে কোনো আইভি ম্যানেজমেন্ট হসপিটালে হবে। বাচ্চাদের যদি যদি দৈনিক একটা আইভি ইনজেকশন লাগে, একটা সেফটি একজন লাগে 7 দিনের জন্য, বলা হয়েছে যে সেটাও হসপিটালে দেওয়ার জন্য। বাসায় যদি নার্স থাকে, নিজস্ব নার্স থাকে 24 আওয়ার, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাসায় তাকে আইভি ইনজেকশন ট্রিটমেন্ট দেওয়া যাবে। আদারওয়াইজ বাচ্চার যে কোনো আইভি ট্রিটমেন্ট লাগবে, সেটা হসপিটালেই দিতে হবে। এখন ড্রপ ক্যালকুলেশন ফর্মুলাটা একটু, এটা আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা দরকার, বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই দরকার। এটা একটু আমরা দেখে নেই। ধরুন 1 লিটার বা 1000 ml স্যালাইন 6 ঘন্টায় দিতে হলে মিনিটে কত ফোঁটা করে দিবেন। আর যে আপনার একটা অ্যাডাল্ট মানুষ আসছে, যে তাকে আপনি 1000 ml স্যালাইন মানে 1 লিটার স্যালাইন দিবেন, এটা 6 ঘন্টায় দিবেন, তাহলে কতক্ষণে দিবেন। এরপর হচ্ছে এটার সহজ হিসাবটা হচ্ছে ml কে ঘন্টা দিয়ে ভাগ করলে যা হচ্ছে তা প্রতি মিনিটে মাইক্রোড্রপের পরিমাণ, আর মাইক্রোড্রপের সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে আসবে ড্রপের পরিমাণ। একটা এক্সাম্পল দিলে দেখেন, ধরুন 1000 ml আপনি 6 ঘন্টাতে দিবেন, তাহলে 1000 ml কে আপনি 6 দিয়ে ভাগ দেন, 6 দিয়ে ভাগ দিলে কত হবে, 166। তাহলে 166 মাইক্রোড্রপ করে পাবে। তাহলে এখন আমরা তো মাইক্রোড্রপে দেই না অ্যাডাল্টদের ক্ষেত্রে, জাস্ট মাইক্রোড্রপটাকে 4 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়, ড্রপের পরিমাণটা চলে আসে। তাহলে এটা একটু মনে রাখবেন। ধরুন আপনি 8 ঘন্টায় দিতে চাচ্ছেন, তাহলে 8 ঘন্টায় দিতে হলে আপনি কি করবেন, 1 লিটার স্যালাইন আপনি 8 ঘন্টায় দিবেন, তাহলে 1 লিটারকে 1000 ml এ নিয়ে যাবেন, 1 লিটার সমান 1000 ml এ নিয়ে যাবেন। লিটার বলে কোনো কথা না, ml এ নিয়ে যাবেন। নিয়ে এটা আপনি কয় ঘন্টায় দিবেন, আপনি যদি 6 ঘন্টায় দিতে চান 6 দ্বারা ভাগ করবেন, ভাগ করে যেটা আসবে ওটারে আবার সাইড দিয়ে ভাগ করে দিবেন, কারণ যেটা আসবে ওটা মাইক্রোড্রপের পরিমাণ। মাইক্রোড্রপের পরিমাণকে 4 দ্বারা ভাগ করলে ড্রপের পরিমাণ চলে আসবে। অথবা আপনি যদি 3 ঘন্টায় দিতে চান 3 দ্বারা ভাগ করবেন, যা আসবে সেটাকে আবার 4 দ্বারা ভাগ করে দিবেন।
এখন একটা বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি, বাচ্চার সাম ডিহাইড্রেশনের আমরা সবাই ম্যানেজমেন্ট জানি যে ফার্স্ট লাইন আমরা ওরাল দিব, কিন্তু যদি চিন্তা করি না বাচ্চা ওরাল এতটুকু খাইতে পারবে না, তখন তাকে আইভি ম্যানেজমেন্ট দিতে হবে। কারণ সাম ডিহাইড্রেশনের পরবর্তীতে যদি আমরা এটা কারেকশন না করি, ইনিশিয়াল কারেকশন যদি করা না হয়, তখন কি হবে, সেখান থেকে মানে আপনার ডিহাইড্রেশনটা সিভিয়ার ডিহাইড্রেশনে চলে যাবে। সেজন্য এটা র্যাপিডলি কারেকশন করতে হবে। এখন একটা বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি, তার সাম ডিহাইড্রেশন আছে, তাহলে সাম ডিহাইড্রেশনের কারেকশন সময় হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টার ভিতরে কারেকশন করতে হবে। প্রতি এটার ফ্লুইড কতটুকু পাবে, 75 ml/kg। এখন যদি তাকে আইভি কারেকশন করতে চান, মিনিটে কত মাইক্রোড্রপ দিবেন? তাহলে দেখেন ওজন হচ্ছে 8 কেজি। এখন 8 কেজির বাচ্চার সাম ডিহাইড্রেশনে তাহলে 8 × 75, কারণ তার প্রতি কেজিতে সাম ডিহাইড্রেশনে 75 ml পাবে। যদি 75 ml প্রতি কেজিতে পায়, তাহলে 8 কেজিতে সে পাবে 600 ml। এখন যদি হসপিটালে অবজার্ভ করার সুযোগ থাকে, তাহলে বাচ্চার মাকে 600 ml ওআরএস দিয়ে গুলে, 600 তো আর গোলা যায় না, 500 গুলে বলবেন যে এটা 4 ঘন্টার মধ্যে খাওয়া। তো 8 কেজির বাচ্চা 4 ঘন্টার ভিতরে 600 ml খাওয়া, এটা কিন্তু সম্ভব না। তো যদি সম্ভব না হয়, তখন কি করবেন, তাকে অ্যাকচুয়ালি ভর্তি দিয়ে দেওয়া হয়। তো রোটা ভাইরাসের ক্ষেত্রে সাম ডিহাইড্রেশন নিয়ে আসলেই কিন্তু ভর্তির ইন্ডিকেশন আছে। কেন? কারণ হচ্ছে ওই সামটা সিভিয়ারে চলে যাবে। বাচ্চার বয়স যদি 2-3 বছরের কম হয়, বাচ্চা যদি মুখে খেতে না পারে, তাহলে ভর্তি দিয়ে দিতে হবে। আর যদি বাচ্চা মুখে খেতে পারে, বাচ্চার বয়স 4 বছর, 4.5 বছর, বাচ্চা মুখে খেতে পারে, সেক্ষেত্রে ভর্তি না দিলেও চলবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভর্তি দিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা যে বিষয়টা এখানে একটু চিন্তা করব, আহ, সেটা হচ্ছে যে বাচ্চার এখন আপনি ভর্তি দিয়ে দিলেন, এখন তাকে এটা ওরা আইডি কারেকশনটা করতে চাচ্ছেন। এখন আইডি কারেকশন করলে আমরা কিভাবে কতটুকু কারেকশন করব, সেটা হচ্ছে যে তাকে কত ফোঁটা করে দিতে হবে। তাহলে তার 8 কেজি, 18 × 75, সে পাবে 600 ml পাবে। এখন আমরা 4 ঘন্টায় কারেকশন করতে হবে, সাম ডিহাইড্রেশনের কারেকশনের সময় হচ্ছে 4 ঘন্টা। তাহলে আমরা 600 কে 4 দ্বারা ভাগ করলে 150 মাইক্রোড্রপ করে আসতেছে। তো 150 মাইক্রোড্রপ যদি আসে, তাহলে আমরা মাইক্রোবোরেট সেটে দেব। এখন মাইক্রোবোরেট সেটে যদি 150 ড্রপ গুনতে হয়, তাহলে দেখা যাচ্ছে প্রতি সেকেন্ডে 2 ফোঁটার বেশি পড়ে, সেকেন্ডে 3 ফোঁটা পর্যন্ত গণা যায় নরমালি। তো ওইটা দিয়ে দিতে হবে, মানে 4 ঘন্টার ভিতরে সে 600 ml পেয়ে যাবে। দেখা যাচ্ছে 500 ml এর একটা প্যাক শেষ হবে, এরপরে 500 ml এর আরেকটা কলেরা স্যালাইন নিবে, নিয়ে সেটা থেকে এই সেটের মধ্যে 100 নিয়ে নিবে। হ্যাঁ, তো বাচ্চাদেরকে দেওয়ার সময় এখন নর্মালি যেটা করা হয়, যে এরকম প্রথমে এটাতে 100 নেয়, এটা শেষ হলে আবার 100 নেওয়া হয়, শেষ হলে আবার 100। তো যদি বাচ্চা 600 পায়, তাহলে তখন আর এভাবে গোনার দরকার নেই, এটাতে ডাইরেক্ট লাইন থাকবে। প্রথমে এরকম একটা ব্যাগ 500 ml এর একটা শেষ হবে, পরে আরেকটা 100 ml শেষ হবে। শেষ হওয়ার পরে দেখবেন যে বাচ্চার ডিহাইড্রেশন কারেক্ট হয়ে গেছে কিনা, বাচ্চা মুখে খাইতে পারতেছে কিনা। হ্যাঁ, বাচ্চা ডিহাইড্রেশন কারেক্ট হয়ে গেছে, বাচ্চা মুখে খাইতে পারতেছে, তখন আইভির দরকার নাই, বাট বাচ্চা হসপিটালে থাকবে। কারণ হচ্ছে দ্বিতীয় দিন তো আর ভালো হবে না, তৃতীয় দিন এটা আরো বাড়বে। তখন যে পরিমাণ তার লস হচ্ছে, সে পরিমাণ একটু অনুমান করে আপনি তাকে ফ্লুইডটা সাপোর্ট দিতে হবে। যদি সিভিয়ার হয়ে যায়, সিভিয়ার এর ম্যানেজমেন্টে চলে যেতে হবে, সাম থাকলে সামের ম্যানেজমেন্ট চলবে। আর যদি বাচ্চাকে আপনি স্যালাইন সিটে দিতে চান, তাহলে 38 ফোঁটায় দেওয়া যাবে। 150 ফোঁটা নর্মালি আপনি মাইক্রোবোরেটে গুনতে পারবেন, ওটা নার্সদের কাজ বা ইয়ে করতে পারবে। তাহলে আমরা ড্রপ গোনা কিভাবে ড্রপ গুনবো এটা জানলাম। এখন আমরা দেখি যে ডিহাইড্রেশনের ম্যানেজমেন্ট। যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়, তখন আমাদের কতটুকু আমরা ফ্লুইড দেব। আমরা জানি সিভিয়ার ডিহাইড্রেশনের মধ্যে 10% ফ্লুইড লস হয়। 10% ফ্লুইড লস হলে 10 কেজির একটা বাচ্চার মধ্যে মোটামুটি 1 লিটারের পরিমাণ লস হয়ে যায়। এখন সিভিয়ার ডিহাইড্রেশনের মধ্যে ফ্লুইডের পরিমাণ হবে 100 ml/kg, 100 ml/kg। আর সাম ডিহাইড্রেশনের মধ্যে হচ্ছে 75 ml/kg 4 ঘন্টার মধ্যে। আর নো ডিহাইড্রেশনের মধ্যে 50 থেকে 100 ml ওআরএস। তো 50 ml আমরা বলছি 10 চামচ, মানে 10 থেকে 20 চামচ। আর যদি 2 বছরের বেশি হয়, তাহলে 20 থেকে 40 চামচ। তো ওইটা তো আর ইয়ে করতে পারবেন না, একটা কাপের মধ্যে নিয়ে নেবেন,
অথবা মানে বাচ্চারা তো বাচ্চাদের যে খাবারের যে ফিডার গুলো আছে ওইগুলোর মধ্যে নিয়ে নিবেন। ওখানে দেখা যাচ্ছে 50 ml, মানে আপনি 50 ml গুলবে না, বলবেন যে আপনি 500 আধা লিটারের একটা বোতলের মধ্যে গুলবেন। গুলে ওখান থেকে ওখান থেকে মিক্স করার পরে ভালোভাবে স্যালাইনটা বানানোর পরে তারপরে একটা ইয়ার মধ্যে নেবেন, বাচ্চা ফিডারের মধ্যে ওখান থেকে নিয়ে খাওয়াবেন। কিন্তু এমন করা যাবে না যে একটা 100 ml এর একটা ফিডার নিল, বোতল নিল, 100 ml এর ফিডার বোতল নিয়ে সেখানের মধ্যে সে দেখা যাচ্ছে একটু স্যালাইন ডাললো, ওইটা খাওয়ালো। ওইটা খেলে দেখা যাচ্ছে পরবর্তীতে বাচ্চার হাইপার নেট্রেমিয়া হতে পারে, ওটা অনেক ঝামেলা হতে পারে। এখন আমরা সিভিয়ার ডিহাইড্রেশনের ম্যানেজমেন্টটা দেখি। যে সিভিয়ার ডিহাইড্রেশনে 10% ফ্লুইড লস হয়, কারেকশন করতে হবে খুবই দ্রুত, নাহলে পেশেন্টের র্যাপিড মানে রেনাল শাটডাউন হতে পারে, একে ডেভেলপ করতে পারে। তাহলে আমরা আইভি কলেরা স্যালাইন দিয়ে এটা চিকিৎসা করব। এখন চিকিৎসা করার জন্য যে আমরা জানি ডোজটা কিন্তু সমান 100 ml পার কেজি। এখন এই 100 ml পার কেজি যে দেব, বাচ্চা আপনার কাছে ডিহাইড্রেশন নিয়ে আসছে, আমরা অনেক কিছু চিন্তা করি। খুব সহজভাবে যদি আমরা একটা বুঝতে চেষ্টা করি, ধরুন আপনার কাছে একটা 50 বছরের মানুষ আসছে সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে, পেশেন্ট এখন শকে আছে, তার প্রেশার 90/60 কমে চলে আসছে। তখন আমরা কি করি, তখন আমরা তাকে একটা ফ্লুইড বোলাস দিয়ে দিই। ফ্লুইড বোলাস মানে দেখা যাচ্ছে তাকে 1 লিটার স্যালাইন আমরা খুবই র্যাপিডলি 10 মিনিট 15 মিনিটের মধ্যে, এখন নাইস গাইডলাইন, 15 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে তাকে 1 লিটার ফ্লুইড তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এমনও বলা হচ্ছে যে ফ্লুইড যদি আসতে যায় প্রয়োজনে ডাবল ক্যানুলা করে হলো তাকে 15 মিনিটের মধ্যে 1 লিটার ফ্লুইড দিয়ে দাও। তাহলে আমরা যে খুবই প্রথমে যে ফ্লুইডটা তাকে দিয়ে দিই খুবই দ্রুত, এটাকে বলা হয় বোলাস ডোজ। মানে তার বডি তো এখন খুবই ডিহাইড্রেটেড হয়ে আছে, তার প্রেসার কমে গেছে, হাইপোটেনশন হচ্ছে, রেনাল ইনজুরি হয়ে যাচ্ছে, একে ডেভেলপ করতেছে। ওইটা থেকে বাঁচানোর জন্য প্রথমে আমি তার ফ্লুইড বডিতে কিছু ফ্লুইড ইনিশিয়ালি খুব দ্রুত ঢুকে দিতে হবে, ওইটাই হচ্ছে বোলাস ডোজ। এর পরবর্তীতে দেখলাম যে তার প্রেশার টেশার কন্ট্রোল হয়ে গেছে, তখন আমরা কি করি, একটা মেইনটেনেন্স ডোজে 40 ফোঁটা 50 ফোঁটা করে আমরা দিয়ে রাখি। ঠিক বাচ্চাদের ক্ষেত্রে আমরা মনে রাখবো, বাচ্চা যখন সিভিয়ার ডিহাইড্রেশনে থাকবে তার ডোজটা 100 ml পার কেজি, এটা ঠিক আছে। 100 ml পার কেজি মানে কি, ধরেন বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশন, বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি, তাহলে এই সিভিয়ার ডিহাইড্রেশন ম্যানেজ করতে হলে তার 800 ml ফ্লুইড লাগবে। বাচ্চার ওজন 7 কেজি, তাহলে 7 কেজির বাচ্চা যদি সিভিয়ার ডিহাইড্রেশন থাকে ওইটা ম্যানেজ করতে তার 700 ml ফ্লুইড লাগবে। বাচ্চার ওজন 11 কেজি, ওই 11 কেজির বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশন ইনিশিয়াল ম্যানেজমেন্টটাতে 1100 ml ফ্লুইড লাগবে। এখন ওই 1100 ml ফ্লুইডটাকে আপনি কিভাবে দিবেন, কয় ঘন্টার মধ্যে ঠিক করবেন, তার ডিহাইড্রেশনটা কয় ঘন্টার মধ্যে ঠিক করবেন, এটা আমাদের একটু জানা দরকার। তো ডিহাইড্রেশন ঠিক করব আমরা, বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে আমরা 6 ঘন্টা সময় লাগাই তার ডিহাইড্রেশনটা কারেক্ট করব। কারণ যদি একটু বেশি সময় নেব 6 ঘন্টা, কারণ 6 ঘন্টার আগে হলে দেখা যাচ্ছে বাচ্চার ফ্লুইড ওভারলোড হয়ে হার্ট ফেলিওর, সার্কুলেটরি ওভারলোড, বিভিন্ন সমস্যা থাকতে পারে। সেজন্য আমরা বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে তার কারেকশনের সময় আমরা 6 ঘন্টা, আর যদি বাচ্চার বয়স 1 বছরের বেশি হয় তাহলে আমরা 3 ঘন্টাতে কারেকশন করব। তাহলে খুব বেশি এখানে আপনাদের মানে পিডিয়াট্রিক্স বইতে পরীক্ষার সময় বিভিন্ন ভাবে পড়ে আসছেন, এখানে খুব একটু সহজে মনে রাখেন, 1 বছরের কম হলে 6 ঘন্টা, মানে 12 মাসের কম হলে 12-র অর্ধেক 6 ঘন্টা, আর 12 মাসের যদি বেশি হয় তাহলে 3 ঘন্টায় কারেক্ট করবেন। এখন 3 ঘন্টায় যে কারেকশন করবেন, একটু আগেই বললাম যে অ্যাডাল্ট পেশেন্ট আসছে তার বিপি খুবই কমে গেছে, তখন আমরা প্রথমে একটা বোলাস ফ্লুইড দেই। তো এখানে এই বাচ্চাকে আমি যে বোলাস ফ্লুইডটা দেব সেটা হচ্ছে, বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে বোলাস ফ্লুইডটা পাবে সে 1 ঘন্টা, মানে বোলাস ফ্লুইডে তার যতটুকু আসে সেটা 1 ঘন্টা সময় যাবত দিবেন। বোলাস ফ্লুইডের ডোজটা আগে দেখেন, তারপর এটা বুঝবেন। বোলাস হচ্ছে 30 ml পার কেজি। ধরেন একটা বাচ্চার বয়স হচ্ছে ফর এক্সাম্পল বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি, সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসছে, তাহলে 8 কেজি কিন্তু বাচ্চার বয়স হচ্ছে 13 মাস, তাহলে 13 মাসের বাচ্চা ওজন হচ্ছে 8 কেজি, সিভিয়ার ডিহাইড্রেশন, তাহলে 13 মাস হিসাবে বাচ্চার কারেকশন টাইম হবে 3 ঘন্টা, কারণ 12 মাসের বেশি।
12 মাসের বেশি হলে কারেকশন টাইম হচ্ছে 3 ঘন্টা। এখন এই 8 কেজির বাচ্চাটা ফ্লুইড পাবে টোটালি 800 ml। তো এই 800 ml এর মধ্যে তাকে আমরা একটা দিব বোলাস ফ্লুইড, মানে 30 ml পার কেজি। তাহলে 8 কেজিতে প্রতি কেজিতে 30 ml পাবে। তাহলে 8 কেজিতে পাবে 3 × 8 = 240 ml। মানে আমি তাকে 240 ml আধা ঘন্টার মধ্যে দিয়ে দেব। আধা ঘন্টার মধ্যে মানে প্রথম 30 মিনিটের মধ্যে 240 ml দিয়ে দেব। আর বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে এই 240 ml কে আমরা 1 ঘন্টার সময়ের মধ্যে দেব। মানে আমি যে বোলাস ফ্লুইডটা দেব, বোলাস ফ্লুইডটা আমি হিসাব করব 30 ml পার কেজি। এখন এই বোলাস ফ্লুইডটা কি আমি আধা ঘন্টা রানিং দেব না 1 ঘন্টার মধ্যে আমি এটা শেষ করব? যদি বাচ্চার বয়স 1 বছরের কম হয় তাহলে 1 ঘন্টা যাবত মানে বোলাস ফ্লুইডটা আমরা একটু স্লোলি দেব, মানে ওভার 1 ঘন্টা। আর বাচ্চার বয়স যদি 1 ঘন্টার 1 বছরের বেশি হয় তাহলে এই যে বোলাস যে ডোজটা আছে সেটা আমরা 30 মিনিটে শেষ করব। মানে অ্যাডাল্টদের তো 15 মিনিটে শেষ করে, আর বাচ্চারা 1 বছরের বেশি হলে বোলাসটা 30 মিনিটে শেষ করব, 1 বছরের কম হলে বোলাসটা 1 ঘন্টাতে শেষ করব। এটা হচ্ছে বোলাস একটা। বাকিটা আপনি হিসাব করে যত আসে ওটা ওই সময়ের মধ্যে দিয়ে দেবেন। তাহলে এখন এখানে দেখি একটা সিনারিও দেখি যে একটা 9 মাসের বাচ্চা 8 কেজি ওজন, সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসছে, তার আইভি ফ্লুইডের অর্ডারটা লিখুন। দেখেন এটাতে এখন আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু বাচ্চার 8 কেজি ওজন তাহলে সে পাবে 800 ml পাবে, এটা শেষ। এখন তার বয়স কত? 9 মাস। তাহলে 9 মাস হলে যেহেতু তার বয়স 1 বছরের কম তাহলে কারেকশন টাইমটা হবে 6 ঘন্টা। আর 1 বছরের বেশি হলে কারেকশন টাইমটা হতো 3 ঘন্টা। এখন এই 6 ঘন্টার মধ্যে প্রথম 1 ঘন্টার মধ্যে সে প্রতি কেজিতে বোলাস ডোজটা পাবে। এই যে 30 ml আছে এটা হচ্ছে বোলাস ডোজ। তাহলে আপনি হিসাব করে ফেলবেন যে 8 কেজি, এখন বাচ্চার ওজন 1 বছরের কম, আপনি বোলাস ডোজ 240 ml। এখন এই 240 ml তো আপনি তাকে দিতে হবে। 240 ml যদি আপনি তাকে 1 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে। এখন 1 ঘন্টার মধ্যে 240 ml দিলে কি কি হবে? 240 ÷ 1 মানে 240 মাইক্রোড্রপে দিতে হবে। 240 মাইক্রোড্রপ তো গণা সম্ভব না, তাহলে কি করতে হবে? রানিং এ দিয়ে দিতে হবে। তাহলে এতটুকু মনে রাখেন এতক্ষণের আলোচনার পরে যে বাচ্চাদের ক্ষেত্রে প্রথম আধা ঘন্টা মানে যতটুকু ওজন সেই হিসেবে 30 ml পার কেজি হিসাব করে বাচ্চাকে যে ফ্লুইডটা আসে সেটা রানিং দিয়ে দেবেন। যে মাইক্রোবুরেটে ওটা রানিং দিয়ে দেবেন। এবার রানিং এ 30 মিনিটও 1 ঘন্টাও লাগতে পারে বা ইয়াও লাগতে পারে, আর একটু টাইম বেশিও লাগতে পারে। এটা হলো সহজ কথা। এর পরবর্তী 5 ঘন্টার মধ্যে তাহলে বাকি যে ফ্লুইডটা থাকে মানে 70 × 8 তাহলে 560 ml দেওয়া হবে পরবর্তীতে। তাহলে 560 যদি আমরা পরবর্তী 5 ঘন্টার মধ্যে দিতে হবে, যেহেতু কারেকশন টাইম 6 ঘন্টা। প্রথম 1 ঘন্টা আমি রানিং দিয়ে দিলাম 240 ml। 240 ml আমি এমন ভাবে দেব যাতে আমার মোটামুটি মিনিটে 4 ml করে যায়। মিনিটে যেন 4 ml করে যায় ওটা সিস্টারদেরকে বলে দিবেন যে তাকে এভাবে দেন, রানি একটু দ্রুত দেন, মিনিটে যেন 4 ml পর্যন্ত যায়, একটু খেয়াল রাখতে বলবেন। তাহলে এটা গেল। ওগুলো সিস্টারদের খুবই ভালো আয়ত্তে আছে। আপনি জাস্ট অর্ডারটা লিখে দিলে ওরা বাকিটা বুঝে নেবে যে তাকে কতটুকু দিতে হবে। ওটা ওরা খুব ভালো জানে, মানে যারা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে কাজ করে ওরা খুব ভালোভাবে জানে যে 200 ml যাইতে কতক্ষণ লাগবে, ইয়াতে কতক্ষণ লাগবে। আপনি জাস্ট অর্ডারটা লিখে দিতে পারলে আপনার কাজ এখানে শেষ। তাহলে এখন বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি। 8 কেজির ওজন হলে বাচ্চা পাবে 800 ml। তো 800 ml পেলে 8 × 30 মানে 240 ml রানিং স্টেপ, আর বাকি 112 মাইক্রোড্রপ পার মিনিট করে চলবে। এটা আপনি লিখে দিবেন যে কলেরা স্যালাইন 800 ml। 800 ml মানে সে 800 ml পাবে। ওটা যে ওখানে সিস্টাররা আছে, নার্সরা আছে, ওরা এটা ভালোভাবে ওটা বুঝে নেবে। আর 240 ml রানিং দিয়ে দিবেন, পরবর্তীতে 112 মাইক্রোড্রপে যাবে। তো বলা হয় যে 60 মাইক্রোড্রপের উপরে গেলে স্যালাইন সেটে দিয়ে দেওয়াটা ভালো, তাহলে গণার সুবিধা হয়। আর যদি মাইক্রোড্রপে সেটা গুনতে পারে দিবে, কোনো অসুবিধা নেই। এখন 800 ml ফুড সে পেয়ে গেল, আমরা কি করব? তারপরে আমরা ডিহাইড্রেশন চেক করব, ডিহাইড্রেশন স্ট্যাটাসটা চেক করব যে এখন কি অবস্থা। যদি কারেকশন হয়ে যায় ফ্লুইড বন্ধ থাকবে। আর যদি সাম ডিহাইড্রেশন থাকে আর বাচ্চা মুখে খাইতে পারলে তখন তাকে একটু মুখে একটু একটু খাওয়াবে আর ফ্লুইডটা চলবে। দেখা যাচ্ছে তখন ফ্লুইড 30 মাইক্রোড্রপ
মানে বাচ্চার খুব একটা ডিহাইড্রেশন হচ্ছে না, বাচ্চা স্টেবল হয়ে গেছে, তখন 30 মাইক্রোড্রপ করে আপনি এটা কন্টিনিউ করতে পারেন হসপিটাল স্টে পিরিয়ডে বাচ্চার মায়ের মানে জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য ওই যে জাস্ট ফ্লুইডটা একটু কন্টিনিউ করবেন। আর সাধারণত সিভিয়ার ডিহাইড্রেশন কারেকশন করে 40 থেকে 60 মাইক্রোড্রপ কন্টিনিউ করা হয় যে কদিন হসপিটাল ভর্তি থাকে, কারণ বাচ্চা লুজ মোশনের মাধ্যমে ফ্লুইড লস হতেই থাকে, তাই ডিহাইড্রেশন স্ট্যাটাস দেখে কখন ফ্লুইড কেমন লাগবে ওটা কন্টিনিউ করবে। এটা গেল সিভিয়ার ডিহাইড্রেশনে। এখন আরেকটা সিনারিও আমরা দেখি যে বাচ্চা 16 মাসের বাচ্চা 11 কেজি ওজন সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসছে, তার আইভি কারেকশন কিভাবে হবে? যেহেতু 11 কেজি, তাহলে সে 1100 ml কলেরা স্যালাইন পাবে। বয়স 1 বছরের বেশি, কারেকশন টাইম হবে 3 ঘন্টাতে কারেকশন করতে হবে। তাহলে আমরা প্রথমে বোলাসটা দিয়ে দেবো, বোলাসটা হিসাব করবো মানে 30 ml করে 11 কেজিতে 330 ml আসে, তাহলে 330 ml রানিং দিয়ে দেবেন। বাকি 70 ml কেজি হিসাব করে যা আসে তা পরবর্তী 2.5 ঘন্টার মধ্যে দিয়ে দেবেন। জাস্ট আগের যেভাবে হিসাবটা আছে ওইটা। তো এখন যেটা আছে বোলাসটা দিয়ে দেওয়ার পরে ইউজুয়ালি হসপিটালে আপনি যেটা করবেন এটা হচ্ছে বইয়ের কথাবার্তা। আমাদের দেশে যেটা হয় বাচ্চাদের যখন বোলাস ফ্লুইডটা দিয়ে দেওয়া হয়, রানিং ফ্লুইডটা দিয়ে দেওয়া হয়, তখন বাচ্চা মোটামুটি স্টেবল হয়ে যায়। তখন পরবর্তীতে আপনি সিভিয়ার ডিহাইড্রেশনের মধ্যে 120 মাইক্রোড্রপ করে কন্টিনিউ করলেও মানে বাচ্চা সুস্থ হয়ে যায়। মানে আপনার যে খুবই একবারে এই অনুপাতে দিতে হবে ওটার খুব একটা দরকার হয় না। 120 মাইক্রোড্রপ 130 মাইক্রো মানে সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে ওইরকম কন্টিনিউ করলে বাচ্চা এমনি কারেক্ট হয়ে যায়। দেখেন এখানে 11 কেজি 1100 ml পাবে, 330 ml রানিং, 770 ml পাবে। তাহলে স্যালাইন সেটে দিলে 77 ড্রপ করে পাবে। আর মাইক্রোবোরেটে দিলে রানিং এ দিয়ে দিতে হবে, কারণ মাইক্রোবোরেটে দিলে আপনার প্রতি 2.5 ঘন্টার মধ্যে দিতে হবে। তো 2.5 ঘন্টার মধ্যে দিলে দেখা যাচ্ছে মিনিটে আপনার 77 ইন্টু যদি আমরা 4 দিয়ে গুণ করি 77 কি কত হয়, প্রায় 308 মাইক্রোড্রপ করে পাচ্ছে। 308 মাইক্রোড্রপ তো আপনার গোনা সম্ভব না, তখন একটা স্যালাইন সেট দিয়ে দিবেন, ওটাতে 77 ড্রপ করে পাবেন মিনিটে। 77 ড্রপ করে পেলে মোটামুটি হয়ে যাচ্ছে। শুধু 77 ড্রপে কত প্রায় 5 ml এর মতো হয়, 5 ml মানে মিনিটে 5 ml এর মতো পাবে। মাইক্রোবুলেট গুলোকে একটু রানিং এর কাছাকাছি, একটা ফুল রানিং, রানিং এর মানে একটু স্লো রানিং, ওইটা ওইভাবে দিয়ে দিলে দেখা যাচ্ছে হয়ে যায়। যে একটু সিস্টারকে খেয়াল রাখতে বললে হয়ে যায়। তাহলে আমাদের সিভিয়ার ডিহাইড্রেশনটা গেল। এখন আমরা সাম ডিহাইড্রেশনটা দেখি। সাম ডিহাইড্রেশনে 5 to 10% ফ্লুইড লস হয়। তো দেখা যাচ্ছে বাচ্চা যদি মুখে খেতে পারলে বাচ্চাকে ওআরএস দিয়ে বিদায় করে দিলেন। ওআরএস দিলে কতটুকু 75 ml পার কেজি ওভার 4 ঘন্টা, 4 ঘন্টার ভিতরে। সাধারণত 3-4 বছরের বাচ্চা হলে তারা মুখে খাইতে পারে, 3-4 বছরের বাচ্চা বেশি হলে মুখে খাইতে পারে না। এই সময় বাচ্চাদের বিভিন্ন খাবারের চাহিদা থাকে। একটা ডিহাইড্রেশনের বাচ্চা যখন থাকে তখন তাকে বাহিরের খাবারগুলো মানে তার ফ্লুইড কারেকশন করার আগে তাকে ওই যে চিপস বা আবিজাবি খাবার না দিয়ে তাকে ফ্লুইড কারেকশন করাটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ তার ফ্লুইড ইম্পর্টেন্ট, তার এখানে ইলেকট্রোলাইট লস হচ্ছে, ওইগুলো যাতে কারেকশন হয় ওইদিকে একটু গুরুত্ব দিতে হবে। আর 2 বছরের কম বয়স হলে বাচ্চা মুখে এত খেতে পারে না, তখন তাদের অ্যাডমিশন প্রয়োজন হয়। হুম, রোটাভাইরাল ডায়রিয়া অথবা অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া এগুলো সাম ডিহাইড্রেশন নিয়ে আসলেও পরবর্তী দিন দেখা যাচ্ছে বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশনে চলে যায়, তার মুখে খেতে না পারলে ভর্তি দিয়ে দিবেন। একটা বাচ্চার ওজন 8 কেজি, তার সাম ডিহাইড্রেশন, মুখে খাওয়াইতে পারবে না মনে হচ্ছে, তাহলে কি করবেন ভর্তি দিয়ে দিবেন। ফ্লুইড রিকোয়ারমেন্টটা একটু আগে আমরা দেখেছি যে 18 to 75 600 ml আপনি 150 মাইক্রোড্রপে কন্টিনিউ করবেন। নো ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট বয়স যদি 2 বছরের কম হয় প্রতিবার পাতলা পায়খানার পর 10 থেকে 20 চামচ করে ওটস স্যালাইন খাওয়াবেন। আর 2 বছরের বেশি হলে এটার পরিমাণটা একটু বাড়বে। রোটাভাইরাল ডায়রিয়াটা এটার সিকোয়েন্সটা একটু দেখে রাখেন যে ভমিটিং ফলোড বাই ডায়রিয়া, বমি 24 ঘন্টার মধ্যে ডায়রিয়া শুরু হয়ে যাবে, 5 বছরের নিচে হয়। আর কমনলি এটা হচ্ছে 6 মাস থেকে 2 বছর, কিন্তু 5 বছরের নিচে যে কারো হতে পারে। কিন্তু এটা রিস্ক হচ্ছে 6 মাস থেকে 2 বছরের বাচ্চা যারা আছে
ওদের ক্ষেত্রে এটার রিস্কটা একটু মানে মানে যে ডেথ টোলটা তাদের মধ্যে একটু বেশি। উইক ওরাল রুটে ট্রান্সমিশন হতে পারে, আর হচ্ছে ডাইরেক্ট কন্টাক্ট। ডাইরেক্ট কন্টাক্টে আপনার চেম্বার থেকে যেন ট্রান্সমিশন না হয়, এটা বারবার বলে দিচ্ছি, এটা একটু খেয়াল রাখবেন। আর এটাকে 7 ডেজ ডিজিজও বলা হয়, মানে 7 দিনের ডিজিজ, ডেঙ্গুর মতো। তাহলে ডে ওয়ানে কি হবে? ডে ওয়ানে হবে ভমিটিং, ডে টু তে লুজ স্টুল, সাথে ফিভার থাকবে। ফিভারটা অনেক বাড়তেও পারে। হ্যাঁ, ফিভার নিয়ে খুব ভয়ের দরকার নাই, ফিভার 102-3 হয়ে যেতে পারে, ভয়ের দরকার নাই। তো আমরা ফিব্রাইল কনভালশনে আলোচনা করব যে ফিব্রাইল কনভালশনে যে বাচ্চাদের ফিব্রাইল কনভালশনের হিস্ট্রি আছে, তাদের কিন্তু রোটাভাইরাল ডায়রিয়ার সময়ও কিন্তু মানে তাদের ডায়াজেফাম যেটা আছে এটা শুরু করে দিতে হবে। কারণ হচ্ছে যে রোটাভাইরাল ডায়রিয়াতে হঠাৎ করে বডি টেম্পারেচার বেড়ে তার কনভালশন হতে পারে। সেই জন্য কি করতে হবে তাদের ক্ষেত্রে, ওইটা একটু ইয়া করতে হবে, সিডেটিভটা কন্টিনিউ করতে হবে, ডায়াজেফাম। ডে 3 তে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ স্ট্রোল। আর ডে 4-5 এতে বাচ্চার মা বলবে যে স্যার বাচ্চা তো মানে শুধু মানে যা খাওয়াইতেছি তার মানে পুরো ডাইরেক্ট হয়ে গেছে, যে আমার খাতা কাপড় যা আছে সব কিছু সে নষ্ট করে ফেলতেছে, এটা বলবে। এক্সেসিভ ওয়াটারি স্টুলের একটা হিস্ট্রি দেবে। আর ডে 6-7 এর মধ্যে ডিক্রিজ ফ্রিকোয়েন্সি অফ স্টুল, 7 দিন পর ভালো হয়ে যায়, এরপরে আস্তে আস্তে এটা কমতে থাকে। টোটালি কমপ্লিটলি হিল হইতে 14 দিন লেগে যায়, মানে বাচ্চা ফুললি অ্যাক্টিভ। এখন আমরা দেখবো অ্যান্টিবায়োটিক্স ইন ডায়রিয়া। ডায়রিয়ার মধ্যে কি কি অ্যান্টিবায়োটিক্স ব্যবহার হয়। তো মানে সরি মানে কোন কোন ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার হয়, যেমন কলেরা। কলেরাতে বাচ্চার রাইস ওয়াটারি স্টোর, মানে চাল দেওয়া পানির মতো যে পায়খানা হচ্ছে, এটার রেশিও এখন কম। এমএবিএসিস এ বাচ্চার ব্লাডি ডায়রিয়া হবে, এমএবিএসিস এর রেশিও আমাদের দেশে কম। জিয়ারডিয়াসিস এগুলো মানে যারা ওই যে খোলা নদীর পানি, এরপরে নদীর আশেপাশে যেখানে বন্যা হয়, বন্যা কবলিত অঞ্চল, ওইসব অঞ্চলে এগুলো একটু বেশি হয়, জিয়ারডিয়াসিস, এমএবিয়াসিস। হ্যাঁ, মানে যেখানে মধ্যে স্যানিটারি সিস্টেম যেসব অঞ্চলে কম, ওইসব জায়গায় হয়। যেহেতু এগুলো ফিক্যাল ম্যাটেরিয়ালস থেকে ওয়াটার কন্টামিনেশন হয়, সেই ওয়াটার থেকে মানুষের মধ্যে আসে। তো যেসব জায়গার মধ্যে দেখা যাচ্ছে স্যানিটারি ল্যাপটিনের পরিমাণ কম, ওইসব জায়গাতে এগুলো একটু বেশি হয়। শিগেলোসিস এর মধ্যে ব্লাডি ডায়রিয়া হয়। সালমোনেলা তো হচ্ছে টাইফয়েড ফিভারের ব্যাকটেরিয়া, সেখানের মধ্যে টাইফয়েড ফিভার সাথে ডায়রিয়া হয়। সিউডোমেমব্রেনাস কোলাইটিস, একটা বাচ্চা নিউমোনিয়া নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। এখন ওই হসপিটালে কোনো ডায়রিয়ার অন্য কোনো পেশেন্ট নাই, বাচ্চাকে মুকজা ক্লাব পাচ্ছে, মুকজা ক্লাব পাচ্ছে আইবি। 5 দিন পাইলো, 5 দিন পাওয়ার পরে নিউমোনিয়া আলহামদুলিল্লাহ ভালো, এখন তার শুরু হয়েছে পাতলা পায়খানা আসছে। তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে যদি ডায়রিয়া শুরু হয়, তখন সেটা হয় অ্যাকচুয়ালি যে বডির যে নরমাল যে ফ্লোরা গুলো আছে, অনেকগুলো নরমাল ফ্লোরা নষ্ট হয়ে যায়, মরে যায়। অ্যাবনরমাল ফ্লোরা গুলো তখন হাইপার অ্যাক্টিভেটেড হয়, তখন সেখান থেকে ডায়রিয়া হয়, সেটাকে সিউডোমেমব্রেনাস কোলাইটিস বলা হয়। তখন কাজ কি? অ্যান্টিবায়োটিক্স বন্ধ। এরপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স বন্ধ করার পরে এখানের মধ্যে অ্যাডাল্টদের ক্ষেত্রে ওরাল ভ্যানকোমাইসিন ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, ভ্যানকোমাইসিন ওরালি দেওয়া হয়। আর এখন তো ভ্যানকোমাইসিন তো আর বাংলাদেশে ওরাল ভ্যানকোমাইসিন নাই, এই ক্ষেত্রে মেট্রোনিডাজোলটা দেওয়া হয়। সিউডোমেমব্রেনাস কোলাইটিস। এখন ডায়রিয়াতে কমনলি কি কি অ্যান্টিবায়োটিক্স ব্যবহার হয়? ইরিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজোল আর নিটাজোক্সানাইড। নিটাজোক্সানাইডের ব্যবহার খুব একটা রেয়ার, কারণ নিটাজোক্সানাইডের যত কাজ আছে সব মেট্রোনিডাজোলের মধ্যে পাওয়া যায়। আর সিপ্রোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন বইয়ের গাইডলাইন, নাইস গাইডলাইন, ওখানে বাচ্চাদের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিনটা ব্যবহার করতে নিষেধ করছে, এটা টেন্ডন ড্যামেজ করে, টেন্ডিনোপ্যাথি করে, টেন্ডিনোপ্যাথি। কিন্তু আমাদের মানে বিএসএমইউ সহ আইসিডিআরবি সহ সব জায়গাতে মোটামুটি সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার হয়। এখন মানে টেন্ডিনোপ্যাথি কয়জনের ক্ষেত্রে করতে পারে ওটা অ্যাকচুয়ালি বলা যায় না, হয়তো 101 জনের ক্ষেত্রে করতে পারে, অথবা মানে রেশিওটা একটু কম, সেই জন্য সিপ্রোফ্লক্সাসিনটা দেখা যায় এখন ব্যবহার করা হয়। তারপরেও যে সময়টাতে বাচ্চা টেন্ডন ডেভেলপ হওয়ার সময়, তখন যদি একান্ত না লাগে,
সিপ্রোফ্লক্সাসিন না দিয়ে, সিপ্রোফ্লক্সাসিন কোন কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে? সিপ্রোফ্লক্সাসিনটা হচ্ছে ফ্লুরোকুইনোলন, আর এজিথ্রোমাইসিনটা হচ্ছে ম্যাক্রোলিডস। তো ম্যাক্রোলিডস এন্ড ফ্লুরোকুইনোলন গুলো, এগুলো গ্রাম নেগেটিভ অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে, আবার গ্রাম পজিটিভ কিছুটার বিরুদ্ধে কাজ করে। স্পেশালি এগুলো ইকোলাই, এরপরে হচ্ছে ক্লেপশিলা, এরপরে হচ্ছে আপনার সালমোনেলা, ক্লেপশিলা প্রোটিয়াস, এগুলোর বিরুদ্ধে কাজ করে, শিগেলার বিরুদ্ধে কাজ করে। তাহলে সিপ্রোফ্লক্সাসিনের কাজটা আপনি এজিথ্রোমাইসিনের মধ্যেও পাবেন। এজিথ্রোমাইসিন, ইরেথ্রোমাইসিন দুইটাই দেখা যাচ্ছে আপনার ম্যাক্রোলিডস। এজিথ্রোমাইসিনের এফিকেসিটা ইরেথ্রোমাইসিনের চেয়ে ভালো। আবার অ্যাজিথ্রোমাইসিনটা 1 মাসের নিচে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যদি কারো দরকার হয় কোনো কারণে অ্যান্টিবায়োটিক্স এর, ইউজুয়ালি 6 মাসের আগে মানে ব্যাকটেরিয়াল প্রসেস ডায়রিয়া হয় না। বাচ্চাদেরকে আল্লাহ পাক যে ইমিউনিটিটা দিয়ে তৈরি করে, এটাতে 6 মাসের আগে খুব একটা ডায়রিয়া টাইরিয়া এগুলো খুব একটা হয় না। 6 মাসের পরে ডায়রিয়া হয়। আর 6 মাসের আগে ডায়রিয়া হলেও মানে অ্যান্টিবায়োটিক যদি একান্ত না লাগে, বাচ্চাকে মানে ইয়া করতে, কি যেন বলে, মানে মাকে কাউন্সেলিং করে 6 মাস পরে অ্যান্টিবায়োটিক্স দিবেন। এমনি জিঙ্ক সিরাপ দিবেন, প্রয়োজনে ফলিক অ্যাসিড, ফলিসন যে ট্যাবলেটটা আছে ওইটা দিতে পারেন, আর জিঙ্ক সিরাপ দিবেন, অ্যান্টিবায়োটিক্স এর দরকার নাই। কোন ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক দিবেন? যদি ব্লাডি ডায়রিয়া নিয়ে আসে, যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে। ওয়াটারি ডায়রিয়ার আলোচনা শেষ। ওয়াটারি ডায়রিয়াতে তো আপনার বাচ্চাকে প্রতিদিন ঠিক করবেন। বাচ্চার মা এসে বলছে যে স্যার বাচ্চার তো মানে বিজল বিজল পায়খানা, অথবা বাচ্চা পায়খানার সময় পায়খানার সাথে রক্ত যাচ্ছে, অথবা গ্রামে বলবে যে আমাশয় হচ্ছে, বাচ্চার আম যাচ্ছে, 6 মাসের বেশি বাচ্চার বয়স, হ্যাঁ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মধ্যেও নাই, কিন্তু বাচ্চার বয়স 6 মাসের। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অবস্থায় বাচ্চাদের ল্যাকটোজ ইনটলারেন্সের কারণে ডায়রিয়া হতে পারে, এরপরে ব্রেস্ট মিল্ক ডায়রিয়া হতে পারে। বিভিন্ন কারণে বাচ্চাদের 6 মাসের আগে ডায়রিয়ার পরিমাণ কম হলেও ল্যাকটোজ ইনটলারেন্স এগুলোর কারণে হয়। তখন জিঙ্ক সিরাপ, পলিসন এগুলো দিয়ে সাপোর্ট করবেন, সাপোর্ট দিবেন। 6 মাসের পরে বাচ্চার ফল স্মেলিং, পায়খানা থেকে দুর্গন্ধ, বলে যে আমরা থাকতে পারি না, বাচ্চার পায়খানার পরে বাসায় থাকা যায় না, এমন একটা অবস্থা। অথবা বাচ্চার যে সবুজ সবুজ পায়খানা হচ্ছে, সাথে বিজল যাচ্ছে, এভাবে হিস্ট্রিটা দিবে। অথবা আম যাচ্ছে, গ্রামীণ ভাষায় বলবে যে আম যাচ্ছে, আমাশয় হচ্ছে। যখন এই কথাগুলো বলবে তখন বুঝবেন যে বাচ্চার ডিজেন্ট্রি হয়েছে। আর ডিজেন্ট্রির ক্ষেত্রে আমাদের কি ট্রিটমেন্ট? ডিজেন্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজেন্ট্রি সিগিলা দ্বারা হতে পারে, আবার আপনার যে জিআরডিএসিস এর কারণে হতে পারে, কিছু অ্যানারোবিক অর্গানিজমের কারণেও হতে পারে। তো আমাদের পরীক্ষা করে, ইনিশিয়ালি পরীক্ষা করে, স্টুলারি করে, এরপরে কালচার করে এখানে কোন ব্যাকটেরিয়া আছে ওইগুলো জানাটা খুবই মানে দুরূহ ব্যাপার। সেই জন্য কি করা হয় যে বোথ কভারেজ দিয়ে দেওয়া হয়। বাচ্চা যদি ভমিটিং না থাকে, মেট্রোনিডাজল সাথে সিপ্রোমেট্রো দিয়ে দেওয়া হয়, অথবা একটা এজিথ্রোমাইসিন সাথে একটা মেট্রোনিডাজল দিয়ে দেওয়া হয়। মানে মেট্রোনিডাজলটা দেওয়া হয় জিআরডিয়াসিস, সেমিডিয়াসিস, আদার্স অ্যানারোবিক অর্গানিজম, এগুলো চিন্তা করে একটা মেট্রোনি দিয়ে দেওয়া হয়। আর আপনার অর্গানিজম চিন্তা করে, স্পেসিফিক অর্গানিজম যেগুলো ইকোলাই, ক্লেপশিলা, সিগেলা, এগুলো চিন্তা করে একটা ইরেথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন ও সিপ্রোফ্লক্সাসিন এটা দিয়ে দেওয়া হয়। মানে একটা কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আর সাথে কি দেওয়া হয়? জিঙ্ক সিরাপ দেওয়া হয়। তাহলে ডিজেন্ট্রির ম্যানেজমেন্টের মধ্যে যদি আমরা আরএক্স এর মধ্যে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে সে পাবে সিরাপ, হয়তো একটা দেখা যাচ্ছে জিম্যাক্স সিরাপ পাচ্ছে 5 দিনের জন্য, হয়তো দেখা যাচ্ছে সে একটা মেট্রোনিডাজল সিরাপ পাচ্ছে, যে মেট্রিল, আর সাথে কি পাচ্ছে? আর একটা সিরাপ পাচ্ছে সে জিঙ্ক সিরাপ। হ্যাঁ, এই 3টা সিরাপ অনেক সময় দিয়ে দেওয়া হয়। জিঙ্কটা 14 দিন চলবে, মেট্রিলটা 5 দিন, এজিথ্রোমাইসিন 5 দিন। Azithromycin, macrolide with a broad spectrum of antibacterial activity. বাচ্চার বয়স 1 মাসের কম হলে এজিথ্রোমাইসিন দিবেন না। সম্ভব হলে 6 মাসের নিচে এটা অ্যাভয়েড করবেন। এটা একটা পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক্স। যদি রোটাভাইরাল ভাইরাল ক্ষেত্রে দেওয়া হবে না। তবে মানে একটা দুঃখজনক ব্যাপার হলো সত্য যে এখন বিভিন্ন হসপিটালের মধ্যে স্যার প্রফেসররা, অনেক সিনিয়র প্রফেসর পাবেন রোটাভাইরাল ডায়রিয়া, এবং আপনি যদি আপনার জুনিয়র হন, আপনি মেডিকেল অফিসার, উনি জানে যে এখানের মধ্যে সিপ্রোমেট্রো লাগবে না, কলেরা স্যালাইন দিয়ে বাচ্চা সুস্থ হবে,
তারপরে ওনারা কলেরা স্যালাইনের মধ্যে কলেরা স্যালাইন আর সাথে কি করে 2 বেলা সিপ্রো 3 বেলা মেট্রো আইভি দিয়ে রাখে। হ্যাঁ, মানে আপনি জিজ্ঞেস করে বলবেন না এগুলো তো কোনো কাজ নাই, কিন্তু বাচ্চার মা তো বুঝবে না। যদি আমরা সবাই ঠিক হয়ে যায় বাচ্চার মা কেন বুঝবে না? মেডিকেল কলেজ গুলোতে তো দেওয়া হয় না, সিপ্রো মেট্রো দেওয়া হয় না। কিন্তু পেরিফেরিতে আপনি যে ক্লিনিক গুলো আছে, ছোট পেডিয়াট্রিক যে ক্লিনিক গুলো আছে, এগুলো আছে, সেখানে যত অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া আসে, অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া মোর দেন 95% হচ্ছে রোটা ভাইরাস। এই রোটা ভাইরাসের মধ্যে আপনি সিপ্রো মেট্রো দিয়ে আপনি কি করবেন? এই সিপ্রো মেট্রো দেওয়া মাত্র এটা টোটালি আনইথিক্যাল প্র্যাকটিস। মানে এই সিপ্রো মেট্রো দেওয়ার পরে সিপ্রো মেট্রো কোনো কাজ হবেই না, কারণ বাচ্চা সিপ্রো মেট্রো দিলে 7 দিন লাগবে ভালো হতে, আর সিপ্রো মেট্রো না দিলে আমি বলি 1 সপ্তাহ লাগবে ভালো হতে। মানে কি একই কথা, মানে কিছুই নেই, কোনো বেনিফিট নাই। তবে যেখানে কোনো বেনিফিট নাই সেখানে আপনি সিপ্রো মেট্রো, আবার অনেকে সেফটি একজন মারে। তো এগুলো অ্যাকচুয়ালি এগুলো দেওয়ার পরে মানে প্রয়োজনে যে বাচ্চা, আমি হসপিটাল মালিকরাও অনেক সময় প্রেসার দেয় যে স্যার ওনারা বলতেছে শুধু স্যালাইন দিচ্ছেন, ইয়া দিচ্ছেন। বাচ্চা মাকে একটু বুঝাবেন যে মা ওর থেকে যে ফ্লুইড গুলো যাচ্ছে, আপনি যদি এমপ্যাথি নিয়ে একটু বুঝান তাহলে কিন্তু ওনারা বুঝে যে ওর থেকে যেটা যাচ্ছে আমরা ওইটাই দিচ্ছি। আর প্রয়োজনে আপনি প্রয়োজনে একটা সাথে ফলিক অ্যাসিড অথবা একটা জিঙ্ক সিরাপ রাখতে পারেন। এখন আবার একটা পাওয়া যায় রেসিকাডোট্রিন, মানে রেসিকা একটা স্যাচেট পাওয়া যায়, এটা দিলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়। এটা গাইডলাইনের মধ্যে এগুলোর কোনো ইয়া নাই, কিন্তু ওষুধ কোম্পানিগুলো এটাকে খুবই প্রমোট করে। আর এটা দিয়ে ওষুধ কোম্পানিরা নিজেরাই কিছু জার্নাল মানে রিসার্চ পেপার দিয়ে কিছু মানে ছাপাইছে অনলাইনের মধ্যে। যখন আপনি গুগল সার্চ দিতে যাবেন রেসিপির অনেক গুণাগুণ পাবেন, এটা ডায়রিয়া কমায় ফেলতেছে, ফ্রিকোয়েন্সি কমাচ্ছে, দেন অ্যাকচুয়ালি কিছুই না। ডায়রিয়া ট্রিটমেন্ট আমরা যতটুকু বলছি অতটুকুই, আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে মানে বিভিন্ন ওষুধ কোম্পানির চালাকি ছাড়া আর কিছু না। তো যাই হোক, এজিথ্রোমাইসিন সম্পর্কে যেটা বলতে চাইলাম যে সেটা খুবই দরকার, না হলে 6 মাসের আগে আপনি দিবেন না। ওয়াটারি ডায়রিয়ার মধ্যে তো হারাম, দেওয়ার কোনো দরকারই নেই। আর বাচ্চার বয়স যদি 1 মাসের কম হয় তাহলে দিবেন না। 1 মাসের কম হলে কেন দিবেন না, সেটাতে একটা একটা রিসার্চ হয়েছে যে বাচ্চাদের ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস ডেভেলপ হতে পারে এজিথ্রোমাইসিন যদি 1 মাসের কম বাচ্চাকে যদি দেওয়া হয়। ঠিক আছে, সেই জন্য এজিথ্রোমাইসিনটা একটু অ্যাভয়েড করবেন। আর 1 মাসের উপর থেকে 5 মাস পর্যন্ত এগুলো দেওয়া যায়, 6 মাস পরে তো ইউজুয়ালি এমনি দেওয়া যায়, কিন্তু 1 মাস থেকে 5 মাস পর্যন্ত খুব বেশি দরকার না হলে দেওয়ার দরকার নাই এজিথ্রোমাইসিন। ডোজটা একটু দেখেন, ডোজটা কম, 10 মিলিগ্রাম/কেজি দৈনিক একবার। এজিথ্রোমাইসিন মনে রাখবেন সবসময় একবার। অনেকে আছে এজিথ্রোমাইসিন 2 দিন 3 দিন দিয়ে দৈনিক 2 বার দিয়ে দেয়, ওগুলো টোটালি মিসম্যানেজমেন্ট। এজিথ্রোমাইসিন দৈনিক একবার, আর ইরেথ্রোমাইসিন ওইটা দৈনিক 3 বার। তাহলে ম্যাক্রোলিডস থেকে 2টা অ্যান্টিবায়োটিক, এজিথ্রোমাইসিন একবার, ইরেথ্রোমাইসিন 3 বার। এজিথ্রোমাইসিন আপনার জিম্যাক্স, রোজির, এজিসিন এগুলো সিরাপ নামে পাওয়া যায়, পাউডার থাকে ওখানে, পানি দিয়ে ওখানে যেভাবে ভিতরে নির্দেশিকা দেওয়া থাকে ওই হিসাবে ওইগুলোকে তৈরি করবে, করে আপনার দৈনিক একবার করে দিবে। ডোজটা কতটুকু দেখেন, 1 চামচের মধ্যে 200 মিলিগ্রাম থাকে, মানে এটার কনসেন্ট্রেশনটা অনেক বেশি। তাহলে 10 কেজি হলে আধা চামচ, 10 কেজিতে আধা চামচ, দিনে একবার। কয়দিন দিবেন? 5 দিন। এজিথ্রোমাইসিন 5 দিন দিলেই হয়, এটার হাফ লাইফটা অনেক বেশি। 5 দিন দিলে ওইটা বডিতে 8 9 10 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তাহলে ডোজটা একটু মনে রাখবেন। এজিথ্রোমাইসিন টাইফয়েড ছাড়া, টাইফয়েডের ক্ষেত্রে ডোজটা একটু বেশি, 20 মিলিগ্রাম। আর টাইফয়েড ছাড়া অন্য সব ক্ষেত্রে এজিথ্রোমাইসিন যদি কোথাও ব্যবহার করেন, যেমন আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ওখানেও আপনি দিতে পারেন। তো যদি ওখানে দেন তাহলে আমাদের ডোজটা হবে 10 কেজিতে আধা চামচ। এটা একটু মাথায় রাখেন, আপনি লিখবেন যে এজিথ্রোমাইসিন 10 কেজিতে আধা চামচ। কেন 1 চামচে কতটুকু? 200 মিলিগ্রাম থাকে। হুম। আচ্ছা ভাই, ভাই একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি আপনাদের গ্রুপে দেখছি এজিথ্রোমাইসিন লোডিং একটা ডোজ দিতে ডাবল প্রথম দিন, তারপর থেকে নরমাল ডোজ বাকি 4 দিন। লোডিং এটা ডোজ যে যে কথাটা আছে এটা আইসিডিডিআরবি তে একটু ফলো করা হয় আর কি। হ্যাঁ, তো বাচ্চাদের ক্ষেত্রে ওটা দরকার হয় না, বাচ্চাদের ক্ষেত্রে ইনিশিয়াল ডোজটা দিলে হয়। আর যদি লোডিং ডোজ দিতে চান ডাবল ডোজে, তাহলে সেক্ষেত্রে প্রথম দিন 1 চামচ করে দেওয়া হয়। মায়ো ক্লিনিক এখনো এটাকে মানে এই ডোজটাই মেনটেন করতে বলছে। আর আইসিডিডিআরবি যে জিনিসটা ওখানে ফলো করে সেটা হচ্ছে যে প্রথম দিন একটা লোডিং ডোজ। যে অ্যাডাল্টদের ডায়রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম দিন জিম্যাক্স ক্যাপসুল
আমাদের ইউজার ডোজ তো 500 মিলিগ্রাম, তখন দেখা যাচ্ছে দুইটা ক্যাপসুল দিয়ে দেওয়া হয়, যে দুইটা ক্যাপসুল স্টার্ট দিয়া এরপরে 3 দিন একটা একটা করে। হ্যাঁ, আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা লোডিং ডোজ সেটা হচ্ছে যে প্রথম দিন 1 চামচ, পরের দিন আধা চামচ করে আর কি। হ্যাঁ, দেওয়া যেতে পারে। তাহলে এজিথ্রোমাইসিনের আলোচনা শেষ। ইরিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন ইরিথ্রোমাইসিনের ডোজটা একটু দেখেন। ধরুন বাচ্চার বয়স 2 মাস, এখন 2 মাসের মধ্যে তার বিজল বিজল পায়খানা। 2 মাস বয়সের মধ্যে কয়েকটা বিষয় এখানে একটু মনে রাখেন, সামনের দিকে আলোচনা করবো আবার। 2 মাস বয়সের মধ্যে বাচ্চারা যদি, বাচ্চার মা আসছে বিজল বিজল পায়খানা নিয়ে আসছে, বলতেছে যে ম্যাডাম বা স্যার আমার বাচ্চার এই সমস্যা, কয়দিন হয়েছে? 5 দিন 7 দিন হয়েছে, আপনি কি বাইরের কিছু খাওয়ান? হ্যাঁ, আমি তো বাইরে তাকে নান ওয়ান, যে পটের দুধ শুরু করছে। পটের দুধ কেন শুরু করছেন? সে বলবে যে আমি বুকের দুধ পাই না, সেই কারণে। তো এভাবে বিভিন্ন কথা। তখন আপনি প্রথম যেটা আছে, বাইরের দুধ খাওয়ালে বাচ্চাদের কি হতে পারে? ডায়রিয়া হতে পারে। সেটার প্রথম ম্যানেজমেন্টটা কি? ওই বাইরের দুধটা বন্ধ করে দিবে আর একটা জিঙ্ক সিরাপ দিয়ে দিবেন, শেষ। এখন না, বাহিরের কিছু তো খাওয়াই না, আমি শুধু বুকের দুধ খাওয়াচ্ছে। বুকের দুধ খাওয়ানোর পরে ব্রেস্ট ফিড মানে ল্যাকটোজ ইনটলারেন্স, এটা জন্মের প্রথম মাসে দেখা দেয়, 3-4 সপ্তাহ সময়, অথবা দ্বিতীয় মাসেও দেখা দিতে পারে। তখন আপনি বলবেন যে তখনও আপনি তাকে প্রথমে তেমন কিছু করার দরকার নাই, 2 মাসে যে আপনি বুকের দুধ কন্টিনিউ করেন। এই দুধ, বুকের দুধ খাওয়ালে বাচ্চাদের এরকম ডায়রিয়া হতে পারে। আপনি দেখবেন যে বাচ্চার ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, প্রশ্ন করবেন যে বাচ্চা টক্সিক কিনা, বাচ্চা প্লেফুল কিনা। যদি দেখেন বাচ্চা টক্সিক না, বাচ্চা প্লেফুল, বাচ্চার ইউরিন আউটপুট ওকে আছে, তখন সেই ক্ষেত্রে আপনার কিছু করার দরকার নাই, জাস্ট একটা জিঙ্ক সিরাপ দিয়ে দিবেন, একটা ফলিক অ্যাসিড ট্যাবলেট দিতে পারেন। ফলি আর ফলিক অ্যাসিডের ডোজটা 24 কেজি হলে একটা পাবে, আর 6 কেজিতে হচ্ছে 1/4, 4/1 একটু মনে রাখবেন। এটা গেল। আরেকটা বিষয় যেটা আছে, ফলিক অ্যাসিড দিনে কয়বার? একবার। একবার। থ্যাংক ইউ। ডোজগুলো ওই যে ডোজ ক্যালকুলেশন পার্টে আমরা এগুলো কমন ড্রাগ গুলো আলোচনা করছি, অ্যান্টিবায়োটিক্স গুলো ডিজিজের সাথে আলোচনা করতেছি। আবার ওভারঅল অ্যান্টিবায়োটিক্স নিয়ে আমাদের একটা দুইটা ক্লাস আছে, ওইগুলো সব অ্যান্টিবায়োটিক্স নিয়ে ওটা পরে আপলোড দিয়ে দেব। তাহলে এখন 2 মাসের বাচ্চা, যাই হোক, 2 মাসের বাচ্চা আসলো, ল্যাকটোজ ইনটলারেন্স যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা একটু টক্সিক, যে বাচ্চাকে দুধ খাওয়াইছে, দুধ খাওয়ানোর পরে বাচ্চা পায়খানা করে দিচ্ছে, সেক্ষেত্রে একটা স্কুলারি দিবেন। আগে বলে আসছি রেডিউসিং সাবস্টেন্স পাবেন। তখন বাচ্চার মায়ের দুধটা কয়েকদিন বন্ধ থাকবে, তাকে ওই যে গ্যাস্ট্রোফিক্স, গ্যাস্ট্রোহিল, ল্যাকটোজ ফ্রি বিভিন্ন ফর্মুলা পাওয়া যায়, ওটা 5 থেকে 7 দিন চলবে। কিভাবে চলবে ওটা ভিতরে খুব সুন্দরভাবে লেখা থাকে, ওটা তার আপনি প্রেসক্রিপশন লিখতে পারবেন না, বললে ওরা ভুলে যাবে। ওটা বলবেন যে ভিতরে যে নির্দেশিকা আছে ওটা অনুযায়ী আপনি ইয়ে করে খাওয়াবেন, অথবা সাথে যদি অ্যাসিস্ট্যান্ট থাকে তাদেরকে একটু ভালোভাবে ট্রেনিং করে দিবেন, এটা শিখিয়ে দিবেন যে এইভাবে এভাবে বলে খাওয়াবেন। এটা গেল। এরপরে তাহলে এখন আসেন আমরা ইরিথ্রোমাইসিনের ডোজটা একটু দেখি। ইরিথ্রোমাইসিনের ডোজটা হচ্ছে 30 to 50 মিলিগ্রাম পার কেজি পার ডে, মানে রেশিওটা 30 মিলিগ্রাম, 35 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম, মানে একটা রেশিওতে আপনি দিতে পারবেন। মায়োক্লিনিক এই রেশিওটাকে ফলো করে। আমরা যদি 45 মিলিগ্রাম যদি ধরি, যেহেতু দৈনিক 3 বার দেওয়া হবে, তাহলে 3টা ডিভাইডেড ডোজ হলে আমরা যদি 30 মিলিগ্রামকে যদি আমরা ধরি, তাহলে 10 মিলিগ্রাম টিডিএসও আমরা দিতে পারি, অথবা আমরা 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ আমরা দিতে পারি। তো এভারেজ এখন আমরা দেখেন সিরাপ, যে অ্যারোমাইসিন সিরাপ পাওয়া যায়, 1 চামচে থাকে 125 মিলিগ্রাম। তো এটা আমরা সব ক্যালকুলেশনের পরে, আপনাদেরকে এত ক্যালকুলেশন মনে না রেখে শুধু এতটুকু মনে রাখবেন, বাচ্চার ওজন যদি 8 থেকে 10 কেজি হয়, 1 চামচ করে দিনে 3 বার, মানে 8 কেজি হলেও আপনি 1 চামচ দিতে পারবেন, 10 কেজি হলেও আপনি 1 চামচ দিতে পারবেন। তাহলে 8 কেজি হলে 1 চামচ, মানে তখন ডোজটা পড়বে 8×15 = 125 বা 120। তো 8 কেজিতে তাহলে 1 চামচ পাচ্ছে। আবার যদি আপনি ডোজটা একটু বাড়াই ধরেন, 10 কেজি ধরেন, তাহলে 10 কেজি ধরলেও দেখা যাচ্ছে সে তার রেঞ্জটা 30 to 50 মিলিগ্রামের মধ্যে থাকতেছে। তাহলে বাচ্চার ওজন 8 কেজি, 9 কেজি, 10 কেজি, তাকে 1 চামচ করে দিনে 3 বার দিতে পারেন। তো ইরিথ্রোমাইসিনের তো এখন ব্যবহার হয় না, 8-10 কেজি মানে বাচ্চা 6 মাসের উপরে চলে গেছে। তো তার যদি অ্যান্টিবায়োটিকের দরকার হয়, তাহলে যেটা রেখে গেছি ভালো, অ্যাজিথ্রোমাইসিন, আমরা সেটা ব্যবহার করি এখন। এখন বাচ্চার বয়স হচ্ছে 3 মাস,
সাপোজ 3 মাস, 3 মাস বয়সে তো আমরা বললাম যে 6 মাসের আগে অ্যাজিথ্রোমাইসিনটা দেওয়া যায়, বাট না দেওয়ার ট্রাই করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইরিথ্রোমাইসিন দিলাম। এখন বাচ্চা 3 মাসের বয়সে তাকে চামচ দিয়ে খাওয়ানো যাবে না, তো ইরিথ্রোমাইসিনের একটা সহজ হচ্ছে যে এটা ড্রপ পাওয়া যায়। তো ড্রপারে অ্যারোমাইসিন 20 ফোঁটা, 1.25 মানে মোটামুটি নিয়ার অ্যাবাউট 20 ড্রপ, মানে 20 ফোঁটা। আমরা যে ড্রপারটা ওইটাতে 20 ফোঁটা। তো এই 20 ফোঁটার মধ্যে থাকে 50। তো আমরা এভারেজ যদি 12 মিলিগ্রাম, যে আমাদের 10 থেকে আমরা এভারেজ 10 থেকে 17 মিলিগ্রাম পর্যন্ত আমরা এভারেজ দিতে পারবো প্রতি ডোজে। আমরা 12 মিলিগ্রাম করে ধরলাম। তো ড্রপ যদি দেই, এই সবগুলো বললে মাথা আরো ইয়া হয়ে যাবে, জাম হয়ে যাবে। এর সাথে সহজ মনে আমরা যদি ড্রপ হিসাব করি, তাহলে প্রতি কেজিতে 5 ফোঁটা থেকে 7 ফোঁটা পর্যন্ত দিতে পারবেন। যে বাচ্চার ওজন 4 কেজি, 4 কেজি হলে আপনি 4 5 20 ফোঁটা দিতে পারেন, যে 20 ফোঁটা করে দৈনিক 3 বার। অথবা আপনি 24 ফোঁটা দিতে পারেন। আপনি 7 ফোঁটা করে হিসাব করলে 30, 4 7 28, 28 ফোঁটাও আপনি দিতে পারেন। তাহলে একটু সহজে মনে রাখার জন্য ওজন 4 থেকে 5 কেজি হলে আপনি হয়তো ড্রপ হিসাব করে দিবেন যে মা আপনি 20 ফোঁটা করে দৈনিক 3 বার, অথবা এমএল করে আপনি 1.5 ml করে দিনে 3 বার দিয়ে দিবেন। আর ওজন 5 থেকে 6 কেজির মধ্যে হলে 2 ml করে দিনে 3 বার। তাহলে আমি 6 কেজির পরের ডোজটা লিখলাম না, কেন লিখলাম না? 6 কেজির পরে হলো 7 কেজি। তো 7 কেজি আর 8 কেজির মধ্যে আমরা কি পেয়েছি, 7 8 কেজি হলে বা 8 10 কেজি হলে 1 চামচ করে আমরা সিরাপে চলে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে 7 কেজিতে বয়স 6 মাস হয়ে যায়। আর 6 মাস হলে তো আর তখন অ্যারোমাইসিনের দরকার হচ্ছে না, তখন অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিচ্ছে। এখন অ্যাজিথ্রোমাইসিনের একটা বিষয় দেখেন, 10 কেজি হলে আধা চামচ পাবে, তাহলে 7 কেজি হলে কতটুকু পাবে? তাহলে আধা কেজি সমান 2.5 ml না? আধা কেজি আধা চামচ মানে 2.5 ml। তাহলে 10 কেজিতে সে পাবে 2.5 ml। আর যদি 5 কেজি হয়, তখন সেইভাবে 5 কেজিতে তো আমরা অ্যারোমাইসিন দেব, কিন্তু তার 7 কেজি অথবা 8 কেজি, এখন যদি 8 কেজি হয় তখন আমরা দেব 2 ml। 8 কেজি হলে 2 ml, 10 কেজি হলে 2.5 ml। একটু যদি এদিক সেদিক বেশি হয় ডোজ, অসুবিধা হবে না, কম যেন না পড়ে, ওটা একটু খেয়াল রাখবেন। ডোজটা যে কনসেন্ট্রেশন বডিতে থাকলে ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করবে, ওইটার কাছাকাছি যেতে হবে, ওটার কম যেন না পড়ে। 1 2 ফোঁটা বেশি পড়লে অসুবিধা নাই, কম হলে দেখা যাচ্ছে কি ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স মানে ইনএডুকুয়েট ডোজ হচ্ছে। একটু ধরেন আধা ml অথবা 1 ml বাড়ছে, ওইটাতে খুব একটা বেশি বাড়ে না, তো ওইটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই। 10 কেজিতে আধা চামচ দিলেন, তাহলে 12 কেজি হলে আপনি কতটুকু দিবেন? 2/3 চামচ দিয়ে দেন। সিপ্রোফ্লক্সাসিনটা দেখেন, সিপ্রোফ্লক্সাসিন একটা সিনারিও দেখেন, সাফওয়ানা 2 বছর বয়স, 12 কেজি ওজন, আপনার কাছে ডায়রিয়া আসছে, অনেকবার ডায়রিয়া হয়েছে। এখন তার একটা ইয়া করা হলো, স্কুল এক্সামিনেশন করলেন, সেখানে ইকোলাই পেলেন। হ্যাঁ, এখন তার ট্রিটমেন্টটা কি? এখন এই ক্ষেত্রে আমরা এজিথ্রোমাইসিন দিতে পারি, আর সিপ্রোফ্লক্সাসিনও আমরা দিতে পারি। 2 বছরের উপরে গেলে সিপ্রোফ্লক্সাসিনও আমরা দিতে পারি। সিপ্রোটা খুবই পপুলার ড্রাগ ডায়রিয়ার ক্ষেত্রে, কিন্তু সিপ্রোফ্লক্সাসিন যে কাজ করে এজিথ্রোমাইসিন একই কাজ করে। সিপ্রোফ্লক্সাসিন টেন্ডন ড্যামেজ করে, এজিথ্রোমাইসিনের ওই টেন্ডন ড্যামেজের ইয়াটা নাই। আবার এজিথ্রোমাইসিন আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে লং কিউটি সিনড্রোম করে। বাচ্চাদের যদি কনজেনিটাল লং কিউটি সিনড্রোম যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্রোলিডস তার ক্ষেত্রে একটু ঝামেলা করতে পারে। তাহলে সাফওয়ানারের ট্রিটমেন্ট ডায়াগনোসিস হলো অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস। আমরা তাকে সিপ্রোফ্লক্সাসিন ইকোলাই কাভারেজের জন্য দিতে পারি, মেট্রোনিডাজল অ্যানারোবিক কাভারেজের জন্য দিতে পারি। সিপ্রোফ্লক্সাসিনের ডোজটা একটু দেখেন। সিপ্রোফ্লক্সাসিনের ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম পার কেজি পার ডে, মানে সিপ্রো দৈনিক 2 বার দেওয়া হয়। আমরা এতক্ষণ জানছি এজিথ্রোমাইসিন দৈনিক 1 বার, ইরিথ্রোমাইসিন দৈনিক 3 বার, আর সিপ্রো হচ্ছে দৈনিক 2 বার। ইরেথ্রো আর মেট্রো এই দুইটাই দৈনিক 3 বার, এজিথ্রো 1 বার, আর সিপ্রো হচ্ছে দৈনিক 2 বার। তাহলে সিপ্রো যদি দৈনিক 2 বার হয়, প্রতি ডোজে পাবে 10 মিলিগ্রাম, সারাদিনে পাবে 20 মিলিগ্রাম পার কেজি। এখন সাফওয়ানার আমরা এখানে দেখলাম যে তার 12 কেজি ওজন। এখন 12 কেজি ওজন হলে সে কতটুকু পাবে? 240 মিলিগ্রাম পাবে।
এখন সিপ্রোফ্লক্সাসিনের দেখেন এটার মধ্যে 1 চামচে অনেক বেশি পরিমাণ। দুইটা জিনিস একটু মনে রাখবেন, আমরা সিপ্রো অ্যাডাল্টদের ক্ষেত্রে যে ট্যাবলেটটা দিই তাদেরকে কতটুকু দিই? সিপ্রো 500 দিই না অ্যাডাল্টদের ক্ষেত্রে? যদি কোনো ক্যাপসুল দিই, সিপ্রোফ্লক্সাসিন ক্যাপসুল দিই, ওটাতে সিপ্রো 500 থাকে। আর অ্যাজিথ্রোমাইসিনে কতটুকু থাকে অ্যাডাল্টদের ক্ষেত্রে? অ্যাজিথ্রোমাইসিন ক্যাপসুলে কতটুকু থাকে 500। বলতে পারবেন কেউ? অ্যাজিথ্রোমাইসিন কত মিলি? 500। 500। তো বাচ্চাদের ডোজ গুলো কি হয়? হ্যাঁ, বাচ্চাদের যে সিরাপ গুলো হয়, সিরাপ গুলো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডাল্ট ডোজের অর্ধেক পরিমাণ থাকে তাদের সিরাপের মধ্যে। হ্যাঁ, এটা দিয়ে একটু মনে রাখবেন। অ্যাজিথ্রোমাইসিনের মধ্যে যেমন অ্যাজিথ্রোমাইসিন 500, কিন্তু অ্যাজিথ্রোমাইসিন ক্যাপসুলে থাকে 500, আর অ্যাজিথ্রোমাইসিন সিরাপের মধ্যে 500 এর অর্ধেক 250 হয়, কিন্তু অ্যাজিথ্রো আমরা সিরাপে পাইছি 1 চামচে 200 মিলিগ্রাম থাকে, আর সিপ্রোফ্লক্সাসিন 1 চামচে থাকে 250 মিলিগ্রাম। তো ডায়রিয়ার অ্যান্টিবায়োটিক্স দুইটাই, এই তিনটা, অ্যাজিথ্রো, সিপ্রো আর হচ্ছে মেট্রো, এগুলো সহজে মনে রাখবেন। অ্যাজিথ্রো 1 চামচে থাকে 200 মিলিগ্রাম, সিপ্রো 1 চামচে থাকে 250 মিলিগ্রাম, আর মেট্রো 1 চামচে কতটুকু থাকে? মেট্রোনিডাজল 1 চামচের মধ্যে থাকতেছে আপনার 1 চামচে থাকে 200 মিলিগ্রাম মেট্রো। তাহলে আমার এজিথ্রো 200, সিপ্রো 250, মেট্রো 200, মানে সবগুলো 200 মিলিগ্রাম 250 মিলিগ্রাম এরকম থাকে। তাহলে সিপ্রোফ্লক্সাসিনের ডোজটা যদি আমরা দেখি 10 কেজির জন্য প্রতি বেলায় আধা চামচ করে, তাহলে 1 চামচে 250 মিলিগ্রাম থাকে। তো তাহলে 10 কেজিতে সে পাবে 10, মানে 10 মিলিগ্রাম পার কেজি পার ডোজ করে। তাহলে 10 কেজিতে 10 10 এ 100, তাহলে 100 পেলে মোটা 2 ml পায় আর কি। তো 2 ml হিসাব করাটা একটু কঠিন হয়ে যায়, তখন হিসাব করে একটু আধা চামচ করে দিয়ে দেওয়া হয়। তাহলে সিপ্রো হচ্ছে 10 কেজি বাচ্চার জন্য আধা চামচ করে দিনে 2 বার। এটা তো ওরাল ডোজ, আইভি দিলে? আইবিটা একটু অপেক্ষা করেন, আইবি সিপ্রো মেট্রো দুইটা একসাথে বলে দেবো। আর মেট্রোনিডাজলটা দেখেন, মেট্রোনিডাজলটা হচ্ছে 7.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। মেট্রোনিডাজল, ফিলমেট, অ্যামোডিস বিভিন্ন নামে পাওয়া যায়। আপনারা অ্যামোডিসটা দিবেন। ফিলমেটটা বাচ্চার মারা খুব ভালো মুখস্থ হয়ে গেছে, খুবই যে ফিলমেট একটা দিছে, মেটিল একটা দিছে, প্লাজিল দিছে, এগুলো ওনারা জানে। ওনারাও যেগুলো জানে না, যে ওনাদের কাছে মনে হয় যে এগুলো তো দোকানদারে দেয়, তাহলে এত বড় ডাক্তার এটা কেন দিল, তখন তাদের মনে হয় যে না, মনে হয় ভালো হবে না, তখন ওই যে অ্যামোডিসটা লিখবেন, তখন মা একটু শান্ত থাকবে। সবগুলোই তো সেম, অ্যামোডিস মানে স্কোয়ারের। তো প্রতি চামচে 200 মিলিগ্রাম থাকে, 1 চামচে 5 ml, 1 ml সমান 40 মিলিগ্রাম। তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা যেটা হিসাবে সুবিধার্থে করব, সেটা হচ্ছে প্রতি 10 কেজিতে, প্রতি 5 কেজির জন্য 1 ml সিরাপ দৈনিক 3 বেলা, আর 10 কেজির জন্য হচ্ছে 2 ml দৈনিক 3 বেলা। মানে যদি বাচ্চার ওজন 5 কেজি হয় তাহলে 1 ml সিরাপ, আর বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে 2 ml করে দৈনিক 3 বেলা দেবেন। তো 2 ml তো দিতে পারবেন না, আধা চামচ, মানে 10 কেজিতে আধা চামচ, 10 কেজিতে হাফ চামচ করে দিবেন। এখন বমি অবস্থায় দিবেন না, এটা একটু মনে রাখবেন। তাহলে একটু এখন যদি আমরা দুইটা একটু চিন্তা করি, যে আমার সিপ্রো, মেট্রো আর হলো এজিথ্রো, এই তিনটাই 10 কেজিতে কতটুকু পাবে বলেন? একসাথে মনে রাখেন, ডায়রিয়া আধা চামচ, আধা চামচ করে সিপ্রো যদি দেন আধা চামচ করে দিনে 2 বার, মেট্রো যদি দেন সেটাও 10 কেজিতে আধা চামচ করে দিনে 2 বার, অ্যাজিথ্রোমাইসিনও যদি দেন 10 কেজিতে আধা চামচ করে দিনে 2 বার। এখন আধা চামচ কেন, সেটার এক্সপ্লেনেশনটা আপনারা জাস্ট একটু পিডিএফটা দেখবেন, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এখন মনে রাখার জন্য, চেম্বার প্র্যাকটিসের জন্য, সিপ্রো আধা চামচ করে দিনে 2 বার, মেট্রো আধা চামচ করে 10 কেজিতে দিনে 2 বার, আর অ্যাজিথ্রোমাইসিন আধা চামচ করে 10 কেজিতে দিনে 2 বার। এবার যদি 12 কেজি হয় সেটা একটু হিসাব করে ইয়ে করবেন। 12 কেজি হলে মেট্রোতে খুব একটা বাড়ান লাগবে না, মেট্রো এটা দিলেই হয়ে যাবে। এখন দেখেন আইভি ডোজ ক্যালকুলেশনটা, আইভি ডোজ ক্যালকুলেশন অফ মেট্রোনিডাজল।
ওখানে 7.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। তাহলে এখানে একটা জিনিস দেখেন, খুব সহজে মনে রাখবেন, প্রতি কেজিতে 1.5 ml করে পাবে, প্রতি কেজিতে 1.5 ml। এখানে মেট্রোনিডাজোলের যে অ্যাম্পুল গুলো থাকে, এরকম একটা এমএল এর মধ্যে 100 ml ফ্লুইড থাকে। এই 100 ml এর মধ্যে 500 মিলিগ্রাম ওষুধ মেডিসিন থাকে। তো আপনি যখন দিবেন, সেখানে আমাদের যে রেকোয়ার্ড ডোজ ইনটু এমএল অফ বায়ার ডিভাইডেড ড্রাগ কনসেন্ট্রেশন, তাহলে আমার রেকোয়ার্ড ডোজ হচ্ছে, তার যদি হয় 12 কেজি, 12 কেজিতে সে পাবেন 90 মিলিগ্রাম। তাহলে 90 মিলিগ্রাম হচ্ছে তার রেকোয়ার্ড ডোজ। আর তার এই বায়ালের মধ্যে এমএল আছে 100 ml, তাহলে 90 ইন্টু 100 সমান সমান এরপরে ডিভাইডেড বাই 500 মিলিগ্রাম। হ্যাঁ, এই যে ডিভাইডেড বাই ড্রাগ কনসেন্ট্রেশন, তাহলে 500 মিলিগ্রাম দ্বারা এটাকে ভাগ করলে তার 18 ml আসে। তাহলে 12 কেজিতে যদি 18 ml আসে, 1 কেজিতে কত? 1 কেজিতে হচ্ছে 1.5 ml। তাহলে 10 কেজিতে কত? 15 ml। খুব সহজ হিসাব। মেট্রোনিডাজোলের হিসাবটা খুবই সহজ। মানে 10 কেজি হলে আপনি তাকে অর্ডারের মধ্যে লিখবেন যে ইনফিউশন লিখবেন বা ইনজেকশন লিখলে হবে। ইনজেকশন মেট্রো 10 কেজিতে হলে 15 ml 8 আওয়ার নেই, এটা আপনি একটু লিখে দেবেন। তাহলে আর সিপ্রোটা দেখেন, সিপ্রোটা মেট্রোনিডাজোলের ওরাল ডোজ গেল, আইভি ডোজ গেল। আর সিপ্রো হলো 5 ml, প্রতি কেজিতে 5 ml। সিপ্রোফ্লক্সাসিনের কি হয়, 100 ml এর একটা বোতল থাকে। 100 ml এর বোতলের মধ্যে 200 মিলিগ্রাম ওষুধ থাকে। তো 200 মিলিগ্রাম যদি ওষুধ থাকে, সিপ্রো 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 স্লাইডটা দেন। হ্যাঁ হ্যাঁ, সিপ্রোস্যালাইনের কথা বলতেছে। তো ওখানের মধ্যে যে ইনফিউশনটা থাকে, ওটা এক বোতলের মধ্যে, স্লাইড দিছেন মাত্রটা, সিপ্রোটা দেন প্লিজ। বুঝি না। স্লাইড যেটা শো করতেছেন ওটা মেট্রোটা। এখন আসছে, এখন ঠিক আছে। তাহলে এই সিপ্রোর মধ্যে আমরা যেটা করব, সেটা হচ্ছে 5 ml পার কেজি পার ডোজ। তাহলে আমরা ধরেন একটা বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি। এখন এই বাচ্চার 10 কেজি ওজনের মধ্যে তাকে আপনি আইভি সিপ্রোমেট্রো দিতে চাচ্ছেন, তাহলে আপনি কি লিখবেন? তাহলে সেখানের মধ্যে লিখবেন, এটা হচ্ছে ইনজেকশন সিপ্রো 10 কেজি হলে, তাহলে সেভাবে 10 × 5 50 ml আইভি। হ্যাঁ, আপনি ইয়ে দিয়ে দিবেন যে আইভি দিয়ে দিবে 12 আওয়ার, 12 ঘন্টা পর পর। তো এই 50 ml আপনি কতটুকু দিবেন? রানিং দিয়ে দিবেন। আর মেট্রোনিডাজল হলে প্রতি কেজিতে কতটুকু পাবে? 1.5 ml। তাহলে মেট্রো 10 কেজি হলে 15 ml, আর সিপ্রো 10 কেজি হলে 50 ml করে পাবে। তাহলে সিপ্রো 10 কেজিতে 50 ml, মেট্রো 10 কেজিতে 15 ml করে পাবে। আর ওরাল ডেজ হচ্ছে দুইটাই আধা চামচ করে পাবে। মেট্রোটাও 2 ml, তো 2 ml তো আপনি দিতে ঝামেলা, সেই জন্য আধা চামচ করে দিয়ে দিবেন। তাহলে আমরা জানছি সিপ্রো, মেট্রো, এজিথ্রোমাইসিন তিনটাই আমরা 10 কেজিতে আধা চামচ করে দেব। কয়েকটা কথা বলে একটু শেষ করে দেবো, আজকে তো হেপাটাইটিসে যাওয়া যাচ্ছে না, ক্লাসগুলো খুব ছোট ছোট, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিজেন্ট্রির আলোচনা আমাদের হয়ে গেছে। ডিজেন্ট্রি ইজ অ্যান ইনফেকশন অফ দ্য ইন্টেস্টাইন দ্যাট কজ ডায়রিয়া কন্টেইনিং ব্লাড মিউকাস। ডিজেন্ট্রির সিমটমস কি? পেইনফুল স্টমাক ক্রাম্প, বাচ্চার দেখা যাচ্ছে পায়খানার সময় কান্না করতেছে, পেট ব্যথা করতেছে, বলবে যে বাচ্চা, মা বলবে যে বাচ্চা যদি কথা বলতে পারে বলবে যে পেট কামড়ায়, পেট মোচড় দিয়ে ওঠে, এভাবে সে বলবে। বাচ্চার সিক থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, হাই গ্রেড টেম্পারেচার, সাথে জ্বর থাকতে পারে। তাহলে ডিজেন্ট্রি, দুই ধরনের ডিজেন্ট্রি আছে, একটা হচ্ছে ব্যাসিলারি ডিজেন্ট্রি। ব্যাসিলারি ডিজেন্ট্রির মধ্যে এটা হচ্ছে মোস্ট কমন টাইপ। ওটা কি দ্বারা হয়? অ্যামিবিক ডিজেন্ট্রিও হতে পারে, এন্টোমাইবা হিস্টোলাইটিকা, অথবা জিআরডিএসিস এর কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল ডিজেন্ট্রিও সেগুলার কারণে। বাচ্চার মা এসে যে কথাগুলো বলবে যে বাচ্চার পায়খানার সাথে আমাশয় হচ্ছে, হাম যাচ্ছে, বিজল বিজল সবুজ পায়খানা, এক্সেসিভ ফল স্মেলিং, এটার কমপ্লেইন করবে। বিজল বিজল সবুজ পায়খানা পড়ছি 2-3 মাস পর্যন্ত নরমাল। 2-3 মাস পর যদি ট্রিটমেন্ট দিবেন, যদি বাচ্চা টক্সিক থাকে,
টক্সিক যদি না থাকে প্রথমে একবার ব্রেস্ট ফিড বন্ধ করে গ্যাস্ট্রোফিক্স দিয়ে একটু টায়ার দেবে। পায়খানার সাথে রক্ত যেতে পারে, ফেনা ফেনা পায়খানা হতে পারে। স্টুলারি দেওয়া যেতে পারে, ওখানে রিডিউসিং সাবস্টেন্স পাওয়া যেতে পারে। কারণ কি, ল্যাকটোজ ইনটলারেন্স হলে। রিডিউসিং সাবস্টেন্স পজিটিভ মানে বাচ্চার ইনফেকশনের কারণে ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে। ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে এখন একটা বিষয় হচ্ছে, মানে বাচ্চার ডায়রিয়ার পরে কিন্তু পঞ্চম দিন ষষ্ঠ দিন দেখবেন বাচ্চার পেট ফুলে যায়। তো যদি পেট ফুলে যায় ওটাতে ভয়ের কোনো কারণ নাই। ওই পেট ফুলে যাওয়ার কয়েকটা কারণ। একটা হচ্ছে যে তার যে ইন্টেস্টাইনাল শিডিং থেকে ল্যাকটোজ ইনটলারেন্স থেকেও পেট ফুলতে পারে। তো ল্যাকটোজ ইনটলারেন্স থেকেও পেট ফুলে যেতে পারে, সেক্ষেত্রে ওইটাকে আবার এক একজনে এক এক ধরনের করতে পারে। ল্যাকটোজ ইনটলারেন্স যদি হয় তখন এসিডিক স্টুল তৈরি হয়। ল্যাকটোজ ইনটলারেন্স হলে কি হবে? এসিডিক স্টুল হবে। এসিডিক স্টুল হলে এটা কিভাবে বুঝবেন? এসিডিক স্টুল হলে পেরিয়ানাল এক্সক্রিয়েশন হবে। আপনি বাচ্চা যখন আনবে, বাচ্চাদের ল্যাকটোজ ইনটলারেন্স, বাচ্চাদের পায়খানার রাস্তাটার কথা জিজ্ঞেস করেন যে মা বাচ্চার কি পায়খানার রাস্তায় কোনো হয়ে গেছে নাকি, চামড়া টামড়া উঠে গেছে কিনা, বা ওখানে কোনো র্যাশ আছে কিনা, পায়খানার চামড়া লাল, পায়খানার রাস্তার আশেপাশে পেরিয়ানাল এরিয়াটা কি হয়ে যায়, একটু এক্সকুরিয়েটেড হয়ে যায় যাদের ল্যাকটোজ ইনটলারেন্স। তখন তাদের ক্ষেত্রে কি, ওই যে ডির্যাশ একটা ক্রিম পাওয়া যায়, ওইটা আপনাকে দিতে হবে দৈনিক 3 থেকে 4 বার করে। পায়খানার পরে লাগাই দিবে, ওইটা 5-7 দিন দিলে ওটা ভালো হয়ে যায়। এরপরে রোটাভাইরাল ডায়রিয়ার যে বাচ্চাগুলো হসপিটালে ভর্তি হবে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে পেরিয়ানাল এক্সপ্রেশন হয়, তাদের ক্ষেত্রেও ডির্যাশ ক্রিম ক্রিম পাওয়া যায়, ডির্যাশ। এই ডির্যাশটা দিলেও ওটা ভালো হয়ে যায়। তো যদি কারো পেরিয়ানাল এক্সক্রিয়েশন থাকে তখন বুঝবেন যে তার এসিডিক স্টুল তৈরি হচ্ছে, আর এসিডিক স্টুলের কারণে ওখানে ক্ষত হয়ে যাচ্ছে। এটা একটু হিস্ট্রিটা নিয়ে নেবেন। ডিজেন্টারি ম্যানেজমেন্ট কি? ব্লাড মিউকাস কন্টেইনিং স্টুলের ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোসিপ্রো দিলে ঠিক হয়ে যায়। যাদের ক্ষেত্রে প্যারাসাইটিক জিআরডিএসিস অ্যামিবিয়াসিস চিন্তা করবেন, তাদেরকে মেট্রোনিডাজোলও দেওয়া হয়। এখন আমরা জানি না, পরীক্ষার সুযোগ থাকে না, তাই সিপ্রোমেট্রো অথবা অ্যাজিথ্রোমাইসিনের কম্বিনেশন সাথে একটা জিঙ্ক সিরাপ দিয়ে দেওয়া হয়। মেট্রোনিডাজোলের একটা টেস্ট হলো মেটালিক টেস্ট। তো বাচ্চা যদি অ্যাক্টিভ ভমিটিং অবস্থায় থাকে তখন মেট্রো অ্যাভয়েড করবে। রোটাভাইরাস ইনফেকশন কমনলি 6 মাস পরে হয়। রোটাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায়। রোটাভাইরাসের ভ্যাকসিন গুলো কখন দিবে আর কয়টা ডোজ দিবে এটা একটু জেনে রাখেন। জানা আছে কয়টা ডোজ দিবেন? অলি আহমেদ ভাই জানেন? ভ্যাকসিন জন্মের দেড় থেকে 2 মাস পরে আমরা দেব, মানে 6 উইকের পরে। 6 উইকের আগে দেওয়া যাবে না। 6 উইক থেকে 2 উইকস এর মধ্যে শুরু করব, আর 6 মান্থের মধ্যে আমরা শেষ করব। তাহলে 6 মনে রাখি, 6 সপ্তাহে শুরু করব, 6 মাসের আগে শেষ করব। ডোজ কয়টা? ডোজ হচ্ছে, এটা দুইটা নামে পাওয়া যায়, রোটাটেক আছে আর রোটারিক্স আছে। দুইটা আছে। রোটাটেকটা আপনার একটা 1600 টাকা করে মেবি, এখন কত জানা নাই। আর রোটারিক্সটা 1800 টাকা ছিল। তো রোটারিক্সটা হচ্ছে 2টা ডোজ, আর রোটাটেক টেক ফর 3 তিনটা ডোজ দিবেন। প্রথম ডোজটা হচ্ছে 2 মাস বয়সে, সেকেন্ড ডোজটা হচ্ছে 4 মাস বয়সে, থার্ড ডোজটা হচ্ছে 6 মাস বয়সে। আর রোটারিক্স যেটা আছে সেটাও প্রথম ডোজ 2 মাস বয়সে, আর সেকেন্ড ডোজটা হচ্ছে 4 মাস অথবা 4 সপ্তাহ পরে, মানে আপনি 1 মাস পর পরও দিয়ে দিতে পারবেন, মানে রোটারিক্সটা। আর রোটাটেক্সটা হচ্ছে 2 মাস পর পর, 2 মাসে একটা, 4 মাসে একটা, 6 মাসে একটা। তো এগুলো যেখানে মানে রোটাভাইরাল ডায়রিয়ার বেশি, অনেক বেশি সেক্ষেত্রে এগুলো দিয়ে দেওয়া ভালো। ধরেন আপনার গ্রামের মধ্যে শুরু হইলে তো দিয়ে লাভ নাই, ইমিউনিটি অর্জন করতে 3টা লাগে। তো ইমিউনিটি ডেভেলপ করতে যেহেতু 3টা লাগে, সেজন্য আগেই দিয়ে দেওয়া যায়। কারণ রোটাভাইরাল ডায়রিয়া তো হসপিটাল স্টেটে জঘন্য। এখন মানে গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে 100 জনের মধ্যে 80 জনে কিন্তু জন্মের পরে মানে রোটাভাইরাল ডায়রিয়াতে আক্রান্ত হয়। তো সেই জন্য এটা 4-5 হাজার 6 হাজার গেলেও এটা দিয়ে দেওয়া ভালো। সরকারি ভাবে এগুলো দিয়ে দেওয়া উচিত। সরকার মানে এটাতে একটু ইনভেস্ট করা দরকার। আর ডোজটা 6 মাসের মধ্যে একটু কমপ্লিট করতে হবে।
এটা সিডিসি আর কি, মানে আপনাদের গোটা ভাইরাসের মানে এগুলো ডোজ সম্পর্কে বিভিন্ন জায়গায় অনেকজনে অনেক রকম কথা বলবে, সেজন্য আমরা একটা রেফারেন্স এখানে নিয়ে আসছি কোনটা কোন ডোজ দিবেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল থেকে এটা কোনটা 6 মাসের মধ্যে করবেন। রোটারিক্স হলে দুই ডোজ, আর রোটাটেক হলে 3টা ডোজ দিবেন। এটা ওরালি, আবার আইভি বা আইএম না, এটা ওরালি মুখে খাওয়াই দিবে। হ্যাঁ, রোটারিক্সটা একটু মনে রাখবেন। ল্যাকটোজ ইনটলারেন্স ইন বেবি, lactose intolerance occurs when the lining of the intestine has been damaged. This damage is commonly এটা ডায়রিয়ার কারণে হয়, ভাইরাল ডায়রিয়া, রোটা ভাইরাসের কারণে মেইনলি হয়ে থাকে। বাচ্চা ল্যাকটোজ ডাইজেস্ট করতে পারে না, ইনডাইজেস্টেবল ল্যাকটোজ বডিতে থেকে যায়, স্টমাকে থেকে যায়, ইন্টেস্টাইনে। পরে দেখা যাচ্ছে সেটা ওয়াটারি ফেজ তৈরি করে, ডায়রিয়া করে। ভেরি ইয়াং বেবিজ অফ তাদের ক্ষেত্রে নট প্রডিউসিং এনাফ অফ দ্য এনজাইম ল্যাকটেজ, তাদের ল্যাকটেজ এনজাইম থাকে না, তখন তাদের ক্ষেত্রে কি হয়, ল্যাকটোজ ইনটলারেন্স হইতে পারে বয়সের সাথে সাথে। এই যে ল্যাকটোজ ইনটলারেন্সে কেন বলছে যে ট্রিটমেন্ট দিবেন না, ল্যাকটোজ ইনটলারেন্সটা বুঝবেন, পেরিয়ানাল এক্সক্রিয়েশন দেখলে বুঝবেন যে বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে। তখন তাকে ওই যে একটা আহ, উম, বন্ধ হয়ে যায়, তাকে একটা ডি র্যাশ ক্রিম দিবেন, একটা জিঙ্ক সিরাপ দিবেন। পেরিয়ানাল এক্সপিরেশনের জন্য ক্রিম ডি র্যাশ, যে মানে এটা দৈনিক 3 বার করে লাগাবেন, আর ডায়াপার পরাই রাখবেন না, একটু চেঞ্জ করবেন এগুলো। আর জিঙ্ক সিরাপ দিবেন, ওইগুলো দিয়ে ইয়ে করবেন। আর ব্রেস্ট মিল্কটা একটু বন্ধ রেখে পরবর্তী ইয়ে করবেন। আর যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়, টক্সিক হয়, সেক্ষেত্রে ফার্দার ট্রিটমেন্টের মধ্যে যাবেন। ইট ইজ প্রিফারেবল কন্টিনিউ ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে পারবে, কিন্তু যদি কনফার্ম হয়ে যায় যে ল্যাকটোজ ইনটলারেন্সটা ব্রেস্ট ফিডিং এর কারণেই হচ্ছে, বাচ্চা আদার্স কোনো ফুড পাচ্ছে না, ফর্মুলা মিল্ক পাচ্ছে না, শুধু মায়ের দুধ খাচ্ছে, এরপরে তার ল্যাকটোজ ইনটলারেন্স হলো, পরীক্ষা করলো, রিডিউসিং সাবস্টেন্স পেলো, তখন ওই যে শর্ট টার্ম 5-7 দিনের জন্য ব্রেস্ট মিল্ক বন্ধ রেখা ওই আপনার ল্যাকটোজ ফ্রি মিল্ক গ্যাস্ট্রোফিক্স নামে পাওয়া যায়। ওটা সহজ হচ্ছে 30 ml ওয়াটার, মানে 6 চামচ পানি আর সাথে 1 চামচ দুধ, ওটা ওখানে যেভাবে লেখা আছে ফর্মুলাতে ওইভাবে করেই খাওয়াবে, উল্টা পাল্টার দরকার নাই। একটু জাস্ট মনে রাখার জন্য এটা একটু লিখে দিচ্ছি যে 30 ml ওয়াটার সাথে 1 স্পুন মিল্ক, এই যে গ্যাস্ট্রোফিক্স মিল্কটা পাওয়া যায়। এটা আবার কন্টিনিউ করবে না, এটা দেখা যাচ্ছে 2-3 প্যাকেট খাওয়াইলে 5-7 দিন খাওয়াইলে বাচ্চা সুস্থ হয়ে যায়, তখন আবার ব্রেস্ট মিল্কে চলে আসবে। যদি ব্রেস্ট মিল্কে আবার যদি শুরু হয়, তখন দেখা যাচ্ছে একবেলা ব্রেস্ট মিল্ক দিবে, একবেলা এটা দিবে। এটা দৈনিক 5 থেকে 6 বেলা খাওয়ানো যায়। তখন একবেলা ব্রেস্ট মিল্ক, যাতে ব্রেস্ট মিল্কটা ওটার সাথে মানে অ্যাডাপ্ট হয়ে যায়। এটা বলে শেষ করব। প্রোবায়োটিক্স, প্রোবায়োটিক্স এর নাম সব সময় শুনে আসেন, আপনি চেম্বারে থাকলে কোম্পানি প্রোবায়ো, এন্টারো জার্মিনার কেউ আপনার কাছে আসবে না। এন্টারো জার্মিনা নামে একটা পাওয়া যায়, ওটাও প্রোবায়োটিক্স। আর প্রোবায়ো, প্রোক্যাপ, বিভিন্ন নামে পাবেন। প্রোবায়োটিক্সটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে কিছু লাইভ ব্যাকটেরিয়া। আমাদের ইন্টেস্টাইনে অনেকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরির সময় মানব দেহকে এমন ভাবে তৈরি করছেন যে সেখানে রোগ প্রতিরোধের বিরুদ্ধে, রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধী কিছু অনেকগুলো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, একটা প্রোবায়োটিক্স এর মধ্যে 2 বিলিয়ন অর্গানিজম থাকে মিনিমাম। 2 বিলিয়ন মানে 200 কোটি, তাহলে 200 কোটি ব্যাকটেরিয়া থাকে একটা প্রোবায়োটিক্স এর মধ্যে। এটা হেলদি ব্যাকটেরিয়া, মানে এগুলো বডিতেই, এই ব্যাকটেরিয়া গুলো আল্লাহ পাক মানুষের জন্মের সময় তৈরি করে দিয়েছেন। তো এগুলো আপনার টক্সিক ব্যাকটেরিয়া থেকে বডিকে প্রোটেক্ট করে। তাহলে যদি একটা প্রোবায়োটিক্স এর মধ্যে 200 কোটি থাকে, তাহলে আমার বডিতে মানে যাদের প্রোবায়োটিক লাগে না, তাদের এখানে কত হাজার হাজার কোটি ব্যাকটেরিয়া পড়ে আছে হিসাবের বাইরে। তাহলে প্রোবায়োটিক্স এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, এগুলো দিস স্পিসিস অলরেডি লিভ ইন ইউর বডি, অনেকগুলোর সাথে থাকি। এগুলো কি করে, বডিতে ফাইট করে, ইমিউনিটি দেয়, ইনফেকশনের বিরুদ্ধে প্রোটেকশন দেয়। কয় ধরনের আমাদের যে সাপ্লিমেন্টারি যে প্রোবায়োটিক্স গুলো থাকে, এখানে 7 ধরনের ব্যাকটেরিয়া থাকে। মেইনলি হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, আর একটা হচ্ছে বাইফিডো ব্যাকটেরিয়া, আর স্ট্রেপ্টোকক্কাস, ইন্টারোকক্কাস, ইকোলাই, ব্যাসিলাস, এগুলো থাকতে পারে প্রোবায়োটিক্স এর মধ্যে, কিন্তু মেইনলি এই দুইটা বেশি থাকে। এখন প্রোবায়োটিক্স আমরা দেবো কি দেবো না,
প্রোবায়োটিক্স হচ্ছে, যদি দেখেন যে মানে আপনার পেশেন্টের অবস্থা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। ইউজুয়ালি প্রোবায়োটিক্স এর কোনো রুল নাই, আগে এটা মাথায় রাখেন যে কোনো পেডিয়াট্রিক্স বই কোনো ইয়াতে প্রোবায়োটিক্স সম্পর্কে কোনো কথা প্রোবায়োটিক্স দিতে হবে এরকম কোনো কথাবার্তা নাই। কিন্তু আপনি পেশেন্ট পার্টি দেখলেন যে মানে তারা এফোর্ড করতে পারবে, তারা বলতেছে কি ট্রিটমেন্ট দিলেন ইয়া হচ্ছে না, তখন আপনি ডে 4-5 এর দিন একটা করে প্রোবায়োটিক্স অ্যাড করে দিলেন যে এটা খাওয়ান। হ্যাঁ, যদি দেখেন তাদের এই কোনো খাওয়াইলে উপকার আছে ক্ষতি নেই, এটা মাথায় রাখেন, উপকার আছে ক্ষতি নেই। উপকার কি আপনার যে গাট ব্যাকটেরিয়া গুলো বাড়তেছে, কিন্তু এটার দাম বেশি, গরিব পেশেন্ট হলে দেওয়ার দরকার নাই, একটা দাম 50 টাকা, দৈনিক 3টা খাওয়ালে 150 টাকা চলে আসে। তো এখানে কিছু রিসার্চ আমরা দিলাম যে প্রোবায়োটিক্স শর্টেন দ্য ডিউরেশন অফ ডায়রিয়া, একদিন কমাতে পারে। স্টুল ফ্রিকোয়েন্সি ডে 5 এ কমে যায়। ধরেন ডে 5 এ যারা প্রোবায়োটিক খায় না তাদের ক্ষেত্রে যদি 20 বার হয়, যারা প্রোবায়োটিক খাইছে তাদের ক্ষেত্রে 17 বার হলো আর কি। এটাই উপকার, আসলে ইউজুয়ালি মানে ফাইনালি তেমন একটা উপকার নাই। প্রোবায়োটিক্স এর মধ্যে এটা পাওয়া যায় এন্টারোজারমিনা, এটা ফ্রান্সের কোম্পানি মনে হয়, সানোফি। তো সানোফি তো এখন মনে হয় বাংলাদেশে বন্ধ, এখন পাওয়া খুব একটা মানে সাপ্লাই কম। 3 মাস থেকে এগুলো দেওয়া যায় প্রতিদিন একটা করে 7 দিন। আবার প্রোবায়োটিক স্যাচেটও পাওয়া যায়, স্কয়ারের আছে, বিভিন্ন কোম্পানির আছে। খুব একটা উপকার নাই, ওষুধ কোম্পানির লোকের কথা এখানে বিভ্রান্ত হওয়া যাবে না। এখানেও আমরা একটা কথা বলি, প্রোবায়োটিক্স দিলেও ডায়রিয়া ভালো হতে 7 দিন, না দিলে 1 সপ্তাহ। আচ্ছা, আজকে আমরা এখানে শেষ করলাম হেপাটাইটিস এর ভাই ক্লাস। ভাই ভাই একটা একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ওই ডায়রিয়াতে আপনার অ্যাবডোমিনাল পেইন হয়, এক্ষেত্রে আমি ভিসেরাল জিন বা এগুলা ভিসেরাল না, এলজিন এগুলো ব্যবহার করতে পারবো? ডায়রিয়াতে অ্যাবডোমিনাল পেইনটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ওই যে ইন্টেস্টাইনাল যে শিডিং হচ্ছে, হ্যাঁ, হুম হুম যে হুম। আমার এন্টারোসাইটের যে শিডিং হচ্ছে ওইটার কারণে পেইনটা হচ্ছে। তো আপনি ওই যে অ্যান্টিমাসকারেনিক দিয়ে খুব একটা লাভ হয় না। যদি অনেক বেশি ব্যথা থাকে সেক্ষেত্রে অ্যান্টিমাসকারেনিক দিতে পারেন, ওটাতে কিন্তু আমি অসুবিধা আমি নাই। প্র্যাকটিক্যালি দেখলাম যে ভাইয়া দিলে এও উপকার ওই যে হয়, কমে যায়। আপনি অ্যালজিনটা না দিয়া ও হুম। ডাইসাইক্লোবেরিন আছে, সাইক্লোফেন নামে পাওয়া যায় সিরাপ, সাইক্লোফেন সিরাপটা দিবেন। না না, ইনজেক্টেবল ইনজেক্টেবল যদি ইনজেক্টর বলে আসলে দরকার হয় না, দিলে পেন তো কমবে, ওটা অ্যান্টিমাসকারেনিক না, ওটা দিলে জি পেন জি। কমবে, কিন্তু পেন কমলে যে আমি ওটা দেব, সেটা তো অ্যাকচুয়ালি ঠিক না। মানে আমার এটার একটা গাইডলাইন থাকতে হবে সুস্পষ্ট, যে কোনো একটা মানে গাইডলাইন। এতে কোনো এমনি এই যে যেমন ইয়াতে প্রোবায়োটিক বা এগুলোর যখন গাইডলাইন নাই, বিশ্রাল দিনেরও কোনো গাইডলাইন নেই নাকি টাইমার হ্যাঁ, নিতে এরকম? এরকম আর কি, আপনি দিতে পারেন, মানে দিলে একবারে যে ভুল হয়ে যাবে এমন না আর কি, কিন্তু ওই একটু জানতে হবে, আমরা ওইটা এখানে আলোচনা করি না, কারণ এখানে তো আপনার যেটা আছে সম্পূর্ণ রেফারেন্স হচ্ছে। আপনি যদি জি। বাচ্চাদেরকে সিরাপ দেন সাইক্লোফেন দিতে পারেন, আর হ্যাঁ, এলজিন আপনি দিতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা ঠিক মানে আছে আমার, ইনজেক্টেবল। হ্যাঁ আচ্ছা ইনজেক্টর আচ্ছা যদি খুব দরকার হয় দিতে পারেন। জুমটা আচ্ছা। বন্ধ হয়ে, ভাই যদি অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং নিয়ে আসে তখন কি আমরা এলজেন দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, সিরাপ সাইক্লোফেন দিলে হয়ে যায় আর কি। আর এলজিন তো সব জায়গায় সিরাপটা অ্যাভেলেবেল না। ভাই সেক্ষেত্রে ডোজটা কিরকম হতে পারে একটু যদি বলতেন। এলজিনের ডোজটা হবে আপনার যদি 10 কেজি হয়, তাহলে 10 কেজি হলে আপনি আপনার এলজিনের মধ্যে 5 মিলিগ্রাম পার কেজি করে, 1 চামচের মধ্যে তো 10 মিলিগ্রাম থাকে। মানে 5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। হ্যাঁ, আর যদি সিরাপ আর দেন তাহলে তো ইনজেক্টেবল যদি সিরাপ দেন তাহলে সিরাপ, 10 1 চামচ করে। আর যদি ইনজেক্টেবল দিই? ইনজেক্টেবল দিলে 5 কেজি না, 5 মিলিগ্রাম না, 0.5 মিলিগ্রাম। 0.5। তবে এটা অ্যাভয়েড করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা